কলকাতার বুকে দুজন প্রখ্যাত চিকিৎসক ডক্টর হীরালাল আম্বাস্ট এবং অসিত ব্যানার্জি পরপর খুন হয়ে গেলেন। দুজনেরই পেটের কিছুটা অংশ কাটা। মেডিকেল অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট ডক্টর হিরণময় এই তদন্তের দায়িত্ব দিলেন গোয়েন্দা বাসবকে। তদন্তে জানা যায়, দুজনেরই খুনের কয়েক ঘন্টা আগে তাঁদের গান শোনাতে গিয়েছিলেন বাইজি দুলারিবাই। তদন্ত সূত্রে সন্দেহ এসে পড়ে ডক্টর অ্যাম্বাস্টের কম্পাউন্ডার প্রদ্যোৎ হালদার, তাঁর এক রুগীর আত্মীয় তরুণ মুখার্জি এবং ডক্টর ব্যানার্জির ভাইপো তন্মজি ব্যানার্জির ওপর। তদন্ত সূত্রে বাসব হাজির হয়েছিল ডক্টর ব্যানার্জির বাড়িতে। এই পর্বের বিস্তারিত বিবরণ আছে প্রথম পর্বে, যার লিংক দেওয়া রইল আই বাটন ডেসক্রিপশন বা এন্ড স্ক্রিনে। এরপর ওখান থেকে ফেরার পথে বাসব বলল, আচ্ছা ডাক্তার, ডক্টর ব্যানার্জিকে তো তুমি গুরুর মতো শ্রদ্ধা করতে, ও বাড়িতে তোমার নিশ্চয়ই যাওয়া আসা ছিল। শৈবাল ট্যাক্সির সিটে একটু হেলে বসে বলল, বিলক্ষণ, বছর দশকের উপর আমি ও বাড়িতে যাওয়া আসা করছি। তাহলে এই ভাইপো রত্নটির সঙ্গে তোমার আলাপ থাকার কথা, কিন্তু সেরকম কিছু মনে হলো না তো? মনে না হওয়াই স্বাভাবিক, যেহেতু ভদ্রলোকের সঙ্গে আমার মোটেই আলাপ নেই। আমি ডক্টর ব্যানার্জির কাছে গেছি আর কাজ হয়ে যাওয়া মাত্র চলে এসেছি। উনি নিজের ভাইপো সম্বন্ধে কখনো কিছু বলতেন না? বলতেন বই কি, মাঝে মাঝে আক্ষেপ করতেন। আক্ষেপ? কীরকম? তন্মজিবাবু নাকি ইদানিং রেসের মাঠে যাওয়া আসার মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছিলেন, তাই নিয়েই আক্ষেপ আর কি। ট্যাক্সি হ্যাঙ্গারফোর্ট স্ট্রিটে প্রবেশ করলো। টিপ টিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। বাসব ট্যাক্সি থামাবার নির্দেশ দিল ড্রাইভারকে। শৈবাল বলল, এখানে নামছো কেন? বাড়ির সামনে নামলেই তো হয়। এই বৃষ্টির মধ্যে ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে বাসব বলল, না, এখানেই নামতে হবে। দেখছো না, বাড়ির অপর ফুটে একটা গাড়ি পার্ক করা রয়েছে, এদিকে গেটটাও খোলা। মনে হচ্ছে আমাদের অনুপস্থিতিতে কোনো মহাপ্রভুর আগমন হয়েছে। ও দ্রুত এগিয়ে গিয়ে এমন এক জায়গায় দাঁড়ালো যেখানে বেশ অন্ধকার। একই রাস্তায় লোক চলাচল একটু কম, তার উপর বৃষ্টি হচ্ছে, অন্ধকার। আর বেশিক্ষণ দাঁড়াতে হলো না। খানিকক্ষণ পরেই একটা ছায়ামূর্তি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো। সঙ্গে সঙ্গে স্টার্ট নিল গাড়িখানা। বাসবও বাড়ির মধ্যে ঢুকলো এবার। শৈবালও সঙ্গে গেল। বলল, কি সর্বনাশ, এই সন্ধেবেলায় চোর এসেছিল? বাসব হেসে বলল, মোটরে চড়ে কি চোর আসে ডাক্তার? তবে কারা এরা? বুঝতে পারছো না? ডক্টর হীরালালের ডায়েরিটা চুরি করবার জন্যই কোনো শ্রীমান এখানে হানা দিয়েছিলেন। শোবার ঘরে গিয়ে দেখা গেল সমস্ত তছনছ হয়ে পড়ে আছে। বলা বাহুল্য ডায়েরিটা নেই। শৈবাল বলল, কিন্তু বাহাদুর কি কিছুই বুঝতে পারেনি? সে গেল কোথায়? তাই তো, খোঁজাখুঁজি করতেই বাহাদুরকে রান্নাঘরে পাওয়া গেল অজ্ঞান অবস্থায়। মুখে জলের ছিটে দিতে ওর জ্ঞান ফিরে এলো। বাসবের দেওয়া ব্র্যান্ডি খেয়ে বাহাদুর ক্রমে চাঙ্গা হলো। তারপর ও যা বলল তার সারমর্ম হলো, বাহাদুর রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল। এমন সময় অতর্কিতে পিছন থেকে কে ওকে আঘাত করলো। সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। বসার ঘরে এসে বাসব বলল, আমি শুধু ডায়েরি চোরের কথা ভাবছি। প্রথমবার সে ডাক্তার হীরালালের ঘরে গিয়ে ডায়েরিটা চুরি করতে পারেনি। কোনো ক্রমে সে জানতে পেরেছিল ডায়েরিটা আমার কাছে আছে। তারপর নিশ্চয়ই সতর্ক দৃষ্টি রেখেছিল আমার ওপর। আজ তাই আমার অনুপস্থিতিতে কাজ সেরে চম্পট দিয়েছে। আমি আরও একটা কথা ভাবছি। শৈবাল সাগ্রহে বলল, কি কথা? আমি বুঝতে পারিনি ডাক্তার, ডায়েরিতে এমন কিছু নিশ্চয়ই ছিল যা অত্যন্ত মূল্যবান, নইলে ওখানে চুরি করবার জন্যই বা এত হুড়োহুড়ি কেন? তুমি গাড়ির নাম্বারটা লক্ষ্য করেছিলে কি? আমি কিন্তু ব্যাকলাইটের আলোয় ডায়েরি চোরের গাড়ির নাম্বারটা দেখে রেখেছি। বলো কি, মনে আছে তোমার? আছে বই কি, WBR 3469। বাসব
টেলিফোন রিসিভারটা তুলে নিয়ে কতগুলো নাম্বার ডায়াল করলো। হ্যালো, এএবি, পুট মি টু মিস্টার সৌমেন্দ্র কুমার বক্সি প্লিজ। কে সৌমেন? আমি বাসব। ভাই, বিশেষ প্রয়োজনই তোমাকে স্মরণ করেছি। দেখো তো WBR 3469 কার গাড়ির নাম্বার? ও ঠিক আছে, আমি হোল্ড করছি। শৈবালের দিকে তাকিয়ে বাসব বলল, আমার কলেজের বন্ধু, মোবাইল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম কর্তা বিশেষ, ওদের কাছে লিস্ট আছে, তাই থেকেই। হ্যালো, কি বললে? গাড়ির মালিক হীরালাল আম্বাস্ট, বেহালাই বাড়ি? ও হ্যাঁ হ্যাঁ, সম্প্রতি খুন হয়েছে। তাহলে আচ্ছা, ধন্যবাদ ভাই। শুনলে তো, ডাক্তার হীরালালের গাড়ি। শৈবাল উত্তর দেওয়ার আগেই কলিং বেল বেজে উঠল। বাহাদুর দরজা খুলে দিল। প্রদ্যোৎ হালদার ঘরে প্রবেশ করলেন। বাসব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তিনি বললেন, আমি প্রদ্যোৎ হালদার। ও আপনি, বসুন। আপনি আজ সকালে আমার খোঁজ করছিলেন মিত্রভিলায়, তাই শুনে দেখা করতে এলাম। ভালো আছেন? এখন কিট করবেন ঠিক করলেন? আচমকা এই ধরনের প্রশ্নে বিব্রত হলেন হালদার। বললেন, আমি আপনাকে ঠিক ফলো করতে পারলাম না তো। এখন আপনি কি কাজকর্ম করবেন স্থির করলেন? কিছুই ঠিক করিনি। ডাক্তার হীরালালের দুঃসম্পর্কের আত্মীয়রা যদি মেডিকেল স্টোরটা চালায়, তাহলে ওখানে কাজ করতে পারি। তাঁর আত্মীয়রা কি সব এখানে এসে পড়েছেন? না, তাঁরাই আমাকে মুঙ্গেরে ডেকেছেন। আচ্ছা, ডক্টর হীরালালের মোটরখানা কোথায়? মোটর? ওখানে কি এখনো মিত্রভিলাতেই আছে? উনি মারা যাওয়ার এই দিন কয়েক আগে মেরামতির জন্য একবার গাড়িখানা পাঠিয়েছিলেন, তারপর থেকে ওখানেই রয়ে গেছে। কোন গ্যারেজে আছে? রায় অ্যান্ড সিনহা, সার্কুলার রোড। তবে গাড়িটা সম্বন্ধে এত কথা জানতে চাইছেন কেন? মৃদু হেসে বাসব বলল, নিছক কৌতূহল বলতে পারেন। ভালো কথা, এই মিত্রভিলার কম্পাউন্ডে ঢোকবার সামনের গেট ছাড়া আর কোনো পথ আছে? মালি ম্যাথর এদের আসা যাওয়া করার জন্য একটা ছোট প্যাসেজ আছে। দুলারিবাই সম্পর্কে আমায় কিছু বলতে পারেন? প্রদ্যোৎ হালদার একটু যেন সচকিত হলেন। ডাক্তার হীরালাল গান বাজনা ভালোবাসতেন। দুলারি মাঝে মাঝে আসতো গান বাজনা শোনাতে। মেয়েটির সঙ্গে তাঁর আলাপ হয়েছিল কিভাবে? আমি যতদূর জানি, ডাক্তার ব্যানার্জি দুলারির সঙ্গে ডাক্তার হীরালালের পরিচয় করিয়ে দেন। তাহলে আপনি বিস্তারিতভাবে দুলারি সম্পর্কে জানেন না। আচ্ছা, ডক্টর হীরালাল কি অত্যন্ত অগোছালো স্বভাবের লোক ছিলেন? ঠিক তা নয়, তিনি একটু অন্যমনস্ক ধরনের লোক ছিলেন। বাসব বলল, আপনাকে আর রাত করিয়ে দেব না, নমস্কার। প্রদ্যোৎ হালদার প্রতি নমস্কার জানিয়ে বিদায় নিলেন। দিন দুয়েক পর ডাক্তার হিরণময়ের বাড়িতে আমন্ত্রণ ছিল বাসব এবং শৈবালের। তার জন্মদিন। পূর্ব ব্যবস্থা মতো শৈবাল সন্ধ্যার সময় বাসবের বাড়িতে গেল। দুজনে একসঙ্গে যাবে। বাড়িতে বাসবকে পাওয়া গেল না। সময় সময় কোথায় যে ডুব মারে। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর শৈবাল একাই গেল ডক্টর হিরণময়ের বাড়িতে। বহু বিখ্যাত চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তি আমন্ত্রিত হয়েছেন। ডক্টর হিরণময় স্বয়ং অতিথিদের সুখ স্বাচ্ছন্দ্যের ওপর দৃষ্টি রাখছেন। শৈবালকে দেখে প্রশ্ন করলেন, বাসববাবু আসেননি? কাজে কোথাও আটকে পড়েছে, এক্ষুনি এসে পড়বে হয়তো। ক্রমে 9টা বেজে গেল। ডিনারের সময় হয়ে গেছে। বাসবের এখনো কিন্তু দেখা নেই। শৈবাল উৎকণ্ঠিতভাবে এদিক ওদিক তাকাচ্ছে।
এরকম তো হয় না বড় একটা। এই সময় বাসবকে দ্রুত পায়ে তারই দিকে আসতে দেখা গেল। এত দেরি হলো তোমার? হবে না, কাজ কি একটা ছিল? কাজ হলো? মোটামুটি হয়েছে। সারাটা দুপুর তো কেটেছে ব্যাংক, তারপর বেহালায় গেলাম ইন্সপেক্টর অমিতাভর কাছে, সেখান থেকে ডক্টর হিরালালের ডাক্তারখানায়, আর এখন চন্দননগরের সরকারি হাসপাতাল থেকে সোজা এখানে চলে আসছি। কিছু সুবিধা করতে পারলে? গুটি গুটি পা পা করে কাজ সুবিধার দিকেই এগোচ্ছে। বাসব পকেট থেকে একটা কাগজ টেনে বার করলো। সাদা কাগজ, লেটার প্যাড থেকে ছেঁড়া। এই কাগজটা দেখেছো? দেখবার কি আছে, সাদা কাগজ। দেখবার অনেক কিছু আছে ডাক্তার। এখানা এই সময় ডক্টর হিরণময় সকলকে ডিনারে যাবার অনুরোধ করলো। বাসবকে দেখে বলল, আপনার এত দেরি হলো যে? আর বলেন কেন, এক ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম। তারপর একটু থেমে বলল, আপনার দীর্ঘ জীবন কামনা করি ডক্টর গাঙ্গুলি। আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এই আমার প্রার্থনা। নিজের হস্তস্থিত ছড়িটা দোলাতে দোলাতে ডক্টর হিরণময় বললেন, ধন্যবাদ, আসুন, আর ডিনার রেডি আছে। ডিনারের পর আরও কিছুক্ষণ গল্পগুজব সেরে বাসব ও শৈবাল ওখান থেকে বিদায় নিল। তখন রাত প্রায় 11টা বাজে। শীতের রাত্রি, পথে লোকজন নেই বললেই চলে। সারাটা সন্ধ্যা টিপটিপ করে বৃষ্টি হয়েছে। এখন অবশ্য হচ্ছে না, তবে আকাশের যা অবস্থা তাতে মনে হয় যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে আসতে পারে। বাসব পাইপ ধরালো। আজ আর তোমার বাড়ি ফিরে কাজ নেই ডাক্তার, চলো রাতটা আমার ওখানেই কাটিয়ে দেবে। গতকাল সোনা শ্যামবাজারে গেছে, ওখানে তার মামার বাড়ি, কাজেই ওদিক দিয়ে কোনো অসুবিধা নেই। স্বচ্ছন্দে অন্যত্র থেকে যাওয়া যেতে পারে। ট্যাক্সি পাওয়া গেল না, অগত্যা দুজনে হেঁটেই চলল। তাছাড়া এখান থেকে বাসবের বাড়িও বেশি দূর নয়। বাড়ি ফিরে ওরা সবে শোয়ার আয়োজন করছে, টেলিফোন ঝংকার দিয়ে উঠল। এই অসময়ে আবার কে ফোন করেছে? বাসব রিসিভার তুলে নিল। হ্যালো, ব্যানার্জি স্পিকিং। অপর প্রান্ত থেকে ডক্টর হিরণময়ের ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে এলো। কে? বাসব বাবু, অ্যাটওয়ান্স চলে আসুন আমার বাড়ি, ভয়ানক বিপদ, কুইক প্লিজ। হ্যালো, কি কি হয়েছে? এখানে একজন। তার কথা শেষ হলো না, একটা আর্তরব শোনা গেল শুধু। তারপর গুরুভার কিছু পতনের শব্দ। রিসিভার নামিয়ে রেখে বাসব বলল, ডক্টর হিরণময়ের বাড়িতে গুরুতর কিছু ঘটেছে ডাক্তার, আমাদের এক্ষুনি যাওয়া দরকার। দুজনেই দ্রুত পায়ে রাস্তায় নেমে এলো। সৌভাগ্য বলতে হবে, একটা ট্যাক্সি পাওয়া গেল মোড়ের মাথায়। মিনিট কয়েকের মধ্যেই ওরা পৌঁছালো ডক্টর হিরণময়ের বাড়িতে। বাসব আগেই শুনেছিল তার আত্মীয় পরিজনরা কেউ এখানে নেই, মধুপুর গেছেন সকলে। চাকর বাকররা তখন ছোটাছুটি করছিল, তাদেরকে নিয়ে সবাই ওপরে চলল। হিরণময় তখন নিজের শয়নকক্ষে টেলিফোন স্ট্যান্ডের পাশে পড়েছিলেন, এক ধার দিয়ে রক্ত গড়িয়ে পড়েছে। শৈবাল তাড়াতাড়ি তার শুশ্রূষায় মনোযোগ দিল। তীব্র আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েছেন মনে হয়। এই সময় একজন ডাক্তার উপস্থিত হলেন। তাকে চাকররাই বোধহয় খবর দিয়েছিল। চাকরদের সঙ্গে কথা বলে এইটুকু জানতে পারা গেল, হঠাৎ কর্তার তীব্র চিৎকারে তারা হকচকিয়ে গিয়েছিল। ওপরে ছুটে এসে দেখে এই কাণ্ড। এই সময় বাগানের মধ্যে দিয়ে একজন লোককে কেউ দৌড়ে চলে যেতে দেখেছে। তার মাথায় হ্যাট ও গায়ে ওভারকোট থাকায় তাকে চিনে নেওয়া সম্ভব হয়নি। টেলিফোনের রিসিভারটা তখনও ঝুলছিল, দুলছিল এদিক ওদিক। বাসব যথাস্থানে সেটাকে রেখে দিল। শৈবাল ও স্থানীয় চিকিৎসক রায়চৌধুরী ততক্ষণে অনেকটা এগিয়েছেন। দেখা গেল জ্ঞান ফিরে আসছে তাঁর। একসময় চোখ মেলে তাকালেন ডাক্তার গাঙ্গুলি। ওদের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বললেন, আপনারা এসেছেন? ডক্টর রায়চৌধুরী একটা বলকারক ওষুধ গ্লাসে ঢেলে জল মিশিয়ে তাকে খাইয়ে দিলেন।
ওষুধ খেয়ে ফেলার পর ডক্টর হিরণময় একটু চনমনে হলেন। তাকে আগেই বিছানায় শুইয়ে দেওয়া হয়েছিল। বাসব বলল, কি হয়েছিল ব্যাপারটা বলুন তো। মাথার ব্যান্ডেজে হাত বোলাতে বোলাতে তিনি বললেন, নিমন্ত্রিতরা চলে যাওয়ার পর চেম্বারে বসে আমি কতগুলো জরুরি কাজ সেরে নিচ্ছিলাম। এমন সময় কলিং বেল বেজে উঠল। রাত্রে মাঝে মাঝে পেশেন্ট আসে। আমি পোর্টিকোতে গিয়ে দাঁড়ালাম। সেখানে একজন দাঁড়িয়ে রয়েছেন, ওভারকোটে ঢাকা শরীর আর মাথায় ফেল্ট হ্যাট। হ্যাট আবার এমনভাবে নামানো যে মুখ মোটেই দেখা যাচ্ছে না। আমাকে দেখেই আগন্তুক কেমন একটা অদ্ভুত গলায় বললেন, আপনাকে একবার আমার সঙ্গে যেতে হবে, পেশেন্টের অবস্থা ভালো নয়। আগন্তুকের ভাবভঙ্গি দেখে আমি ভয় পেয়ে গেলাম। বললাম, এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। উত্তর হলো, আপনার আপত্তি আমি শুনবো না, যেতে আপনাকে হবেই, তৈরি হয়ে নিন। আমি আর কথা বাড়ালাম না। অসম্ভব ভয় করতে লাগলো। প্রস্তুত হবার অজুহাতে ওপরে উঠে এলাম। আপনাকে ফোন করলাম তাড়াতাড়ি, কিন্তু বুঝতে পারিনি যে আগন্তুকও আমার পিছু পিছু চলে এসেছে। তারপর কি হয়েছে আপনারা তো জানেনই। ডক্টর হিরণময় কথা শেষ করে হাঁপাতে লাগলেন। কি অস্ত্র দিয়ে আপনার মাথায় আঘাত করা হয়েছিল বলতে পারেন? ছোড়ার মাঠ দিয়ে মনে হয়। এইবার ডক্টর রায়চৌধুরী বিদায় নিলেন। শৈবালের দিকে তাকিয়ে বাসব বলল, তুমি ওপরেই থাকো, আমি নিচেটা একবার ঘুরে আসি। বাসব নিচে নেমে এলো। সতর্কতার সঙ্গে ওর চোখ ঘুরতে লাগলো চারিধারে। পোর্টিকো থেকে যে সুরকি ঢালা পথ গেটের দিকে চলে গেছে, পকেট থেকে পেন্সিল টর্চ বার করে নিয়ে ওই রাস্তাটার উপর এসে দাঁড়ালো। বৃষ্টি হওয়ার দরুন বেশ ভেজা। টর্চের আলো ফেলে কয়েক পা এগিয়ে যাবার পরই ওকে থামতে হলো। গোল গোল পয়সার মতো দাগ ছড়িয়ে রয়েছে চারিধারে। ঝুঁকে দাগগুলো পরীক্ষা করলো। ভিজে মাটির ওপর বেশ পরিষ্কার আকার নিয়ে দাগগুলো পড়েছে। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলো। এই দাগগুলোর রহস্যময় উপস্থিতি পরিস্থিতিকে ক্রমেই জটিল করে দিচ্ছে। ও আর ওখানে অপেক্ষা করলো না, উপরে চলে এলো। ডক্টর হিরণময় তখন আরও একটু সুস্থ হয়ে উঠেছেন। বাসব বলল, আজ রাত্রে আপনার একা থাকাটা ঠিক হবে না, শৈবাল আপনার কাছেই থাকবে। আপনি কোনো রকম দুশ্চিন্তা না করে ঘুমোবার চেষ্টা করুন। আমি এখন চলি। পরের দিন আকাশের অবস্থার কিছুটা উন্নতি হলো। রাত্রে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আকাশে এখন ছেঁড়া ছেঁড়া মেঘ ঘোরাফেরা করছে। তবে ঠান্ডায় সমস্ত শরীর জমে যাচ্ছে। বহুদিন এমন জমজমে শীত পড়েনি কলকাতায়। বাসব বেলা 8টার সময় বাড়ি থেকে বেরোলো। হাঁটতে হাঁটতেই এলো পার্ক স্ট্রিটে তন্মজির স্টুডিওতে। স্টুডিও তখন সবে খুলেছে। ট্রাউজার ও ফ্লাইং শার্ট পরা এক ছোকরা দোকান ঝাড়াপোঁছা করছে। বাসব আসতেই সে জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালো। তন্মজিবাবু আসেন কখন? এক্ষুনি এসে পড়বেন। কি দরকার বলুন। ব্যক্তিগত প্রয়োজন আছে, আমি কিছুক্ষণ অপেক্ষা করতে পারি কি? বেশ তো, বসুন। বাসব বসলো। ছোকরা আবার নিজের কাজে মন দিল। আর 10টা স্টুডিওর মতোই এটি সাজানো। চারদিকে দেয়ালে বড় বড় ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট টাঙিয়ে রাখা হয়েছে। একধারে রামকৃষ্ণদেবের বিরাট অয়েল পেন্টিং। হঠাৎ ওর দৃষ্টি পড়ল অয়েল পেন্টিংটার পিছনের দিকে দেয়ালের ধার ঘেঁষে কি যেন একটা বেরিয়ে রয়েছে। গজাল টজাল হতে পারে। বাসব পাইপ ধরে ঘন ঘন টান দিতে লাগলো। প্লাইউডে মোড়া কাউন্টার নয়নরঞ্জক। কাউন্টারের উপর রাখা রয়েছে একটা সুদৃশ্য বাস্কেট। ও দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। ছোট ছোট চাকতির মতো ওখানে কি রয়েছে না? ছোকরা তখন পিছন ফিরে একটা ছবির ফ্রেম পুছতে ব্যস্ত। বাসব ছোঁ মেরে একটা চাকতি তুলে নিল। আরও মিনিট 10 অপেক্ষা করার পর বলল, তন্মজিবাবু এখনো এলেন না তো? আমি উঠলাম, পরে এসে দেখা করব। ছোকরা নীরবে ঘাড় নাড়ল।
বাসব ওখান থেকে বেরিয়ে সোজা সুকুমার পল্লের অফিসে গিয়ে উপস্থিত হলো। তিনি তখন অফিসেই ছিলেন। দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে গুরুত্বপূর্ণ সূত্রগুলি নিয়ে আলোচনা চলল। বিদায় নেবার আগে বাসব মনে করিয়ে দেবার ভঙ্গিতে বলল, ভালো করে খোঁজ করবেন, অন্য এরিয়ার দরকার নেই, আপনার এলাকাটুকু হলেই হবে। শৈবালের সঙ্গে বাসবের দেখা হলো বিকেলে। আজ সকালে এসে তোমার দেখা পাওয়া গেল না, কোথায় উধাও হয়েছিলে? বুনো হাঁসের পিছনে ছুটে বেড়াচ্ছি ডাক্তার। মৃদু হেসে শৈবাল বলল, বুনো হাঁসরা তোমায় দৌড় করাচ্ছে জেনে খুশি হলাম। তবে অরুণ মুখার্জির পিছনেও একটু ছোটাছুটি করলে ভালো হতো নাকি? ওর পিছনে ছোটবার কিছু নেই, ফেউয়ের মতো পুলিশ লেগে আছে। আমি শুধু তার কার্যকলাপের সত্যতা সম্পর্কে মাথা ঘামাচ্ছি। কথাবার্তাও হয়েছে ওর ভগ্নিপতির বাড়িতে। এই তো কিছুক্ষণ আগে দুলারি বাইয়ের সঙ্গে দেখা করে এলাম। তাই নাকি? ওই রহস্যময়ী মেয়েটিকে নেড়েচেড়ে কি বুঝলে? সুন্দরী বারবনিতারা যেমন হয় ঠিক সেই রকম নয়, একটু উন্নত শ্রেণীর। রহস্যময়ী কথাটা ওর নামের আগে জুড়ে দিতে আমি কিন্তু মনের মধ্যে তেমন সায় পাচ্ছি না। সুকুমার বাবুর কাছে ও যা জবানবন্দি দিয়েছিল তা তুমি শুনেছ। ডক্টর ব্যানার্জি মাঝে মাঝে ওকে নিজের কাছে ডাকতেন। সেদিন গিয়েছিল ওই রকমই এক আহ্বানে। হীরালাল মারা যাবার পর থেকেই পুলিশ খড় দৃষ্টি রেখেছে দুলারির ওপর। তারপর ডক্টর ব্যানার্জি মারা গেলেন, সেদিন ও 10টার সময় বাসায় চলে গিয়েছিল এবং ওর পরবর্তী অ্যাক্টিভিটি পুলিশের দৃষ্টিতে সন্তোষজনক। তাছাড়া একজন মেয়ে মানুষের পক্ষে দুজন লোককে এই রকম নৃশংসভাবে খুন করা সম্ভব নয়। সে নিজে করেনি হয়তো, কাউকে দিয়ে খুন দুটো করিয়ে থাকতে পারে তো। তা পারে, তবে অনর্থক কেউ লোক লাগিয়ে খুন করার রিস্ক নিতে চায় না। একটা মোটিভ তো থাকা চাই। দুলারি যদি পিছন থেকে কলকাঠি নেড়ে থাকে তাহলে ওর মোটিভ কি? এ সম্পর্কে চিন্তা করলে কিন্তু বিপরীত সম্ভাবনায় মনকে নাড়া দেবে। ডক্টর হীরালাল ও ডক্টর ব্যানার্জি বেঁচে থাকলে দুলারির লাভ বেশি। নিয়মিত আয়ের পথ কেউ ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেবে কেন? আমার কি মনে হয় জানো ডাক্তার, দুই ক্ষেত্রেই খুনের আগে দুলারির উপস্থিতি একটা কোইন্সিডেন্স। খুনের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। কেসটা বেশ কমপ্লিকেটেড দেখা যাচ্ছে। ঠিকই বলেছ, কোথাকার জল যে কোথায় গিয়ে দাঁড়াবে তা এখন মোটেই আন্দাজ করা যাচ্ছে না। আশার আলো দেখছি আর নিভে যাচ্ছে। এই আজ সকালের কথাই ধরো না, তন্নজিবাবুর স্টুডিওতে গিয়ে কতগুলো অ্যালুমিনিয়ামের চাকতির সন্ধান পেলাম। ভাবলাম যে গোল দাগগুলো জায়গায় জায়গায় দেখতে পাওয়া গেছে তার বুঝি সুরাহা হলো। এখন আবার মনে হচ্ছে কোনো কাজের জিনিসই নয়। এই দেখো না। বাসব পকেট থেকে চাকতিটা বের করে দেখালো। এ যে বনাত বা প্লাইউডের ওপর ছবি আটকাবার লিঙ্ক। আমারও তাই মনে হচ্ছে। সন্দেহজনক দাগগুলোর সঙ্গে এই লিঙ্কের সম্পর্ক থাকা স্বাভাবিক নয়। তাই বলে আমি যে কোথাও আশার আলো দেখতে পাইনি এ কথা ভেবে আমার ওপর আবার অবিচার করো না ডাক্তার। শৈবাল হেসে বলল, সে আলোর একটা রেখাও কি আমাকে দেখানো যায় না? নিশ্চয়ই যায়। বাসব পাইপ ধরালো। তোমার মনে আছে নিশ্চয়ই, প্রদ্যোৎ হালদার একটা চিঠি পেয়ে ভাগলপুরে গিয়েছিলেন, কিন্তু পরে জানা গেল চিঠিখানা জাল। মনে আছে। কাল তোমাকে একটা লেটার প্যাডের কাগজ দেখিয়েছি। ওটা আমি বিশেষ এক জায়গা থেকে সংগ্রহ করে এনেছিলাম। পরীক্ষা করে দেখেছি জাল চিঠির কাগজের সঙ্গে এই লেটার প্যাডের কাগজের কোনো পার্থক্য নেই। লেটার প্যাডের কাগজখানা তুমি সংগ্রহ করেছিলে কোথা থেকে? ডক্টর হীরালালের ডাক্তারখানা থেকে। তারপর শোনো, আমি বুঝতে পেরেছি হত্যাকারীর একজন সহকারী আছে। তৃতীয়ত, ডক্টর হীরালাল গত 2 মাসের মধ্যে 40,000 টাকা ড্র করেছিলেন ব্যাংক থেকে, যার রহস্য আমার কাছে পরিষ্কার। চতুর্থত, প্রদ্যোৎ হালদারের হাওড়া থেকে ট্যাক্সি করে ফেরার পথে অজ্ঞান হয়ে যাবার কথা সম্পূর্ণ মিথ্যা। তার মানে? শৈবালের গলায় বিস্ময়ের আমেজ। পাইপে বার কতক ঘন ঘন টান দিয়ে বাসব বলল, তার মানে মিত্রভিলায় এক মালির সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। তার কাছ থেকে জানতে পেরেছি খুন হওয়ার পরের দিন ভোরে একজনকে সে কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করতে দেখেছিল। বেরিয়ে যাবার সময় ভালো করে দেখে তিনি প্রদ্যোৎ হালদার।
বাসবের ওখান থেকে ফিরে 9:30টার মধ্যে খাওয়া দাওয়া সেরেই শুয়ে পড়েছিল শৈবাল। লেপের মধ্যে গরম বিছানায় ঘুম আসতে বিলম্ব হয়নি। কতক্ষণ ঘুমিয়েছিল কে জানে। হঠাৎ ঘুম ভেঙে গেল, নিচে একটানা কলিং বেল বেজে চলছে। এত রাত্রে আবার কে এলো? অনিচ্ছার সঙ্গেই শৈবাল বিছানায় উঠে বসলো। বাড়িতে সে একলাই আছে। সোনা এখনো ফিরে আসেনি শ্যামবাজার থেকে। চাকরটাও বাড়ি নেই। কাজকর্ম সেরে প্রতিদিনই সে চলে যায়। অগত্যা ওকে উঠতে হলো। একটা চাদর গায়ে জড়িয়ে নিয়ে নিচে নেমে এসে বারান্দার আলো জ্বেলে দরজা খুলল। বারান্দায় দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখেই শৈবাল চমকে উঠল। ওভালটিন কালারের ওভারকোটে সারা দেহ আচ্ছাদিত আগন্তুকের। মাথায় ফেল্ট হ্যাট যতদূর সম্ভব নামানো। মুখের নিম্নাংশের দাড়ির আভাস পাওয়া যাচ্ছে শুধু। ডক্টর হিরণময়ের বাড়িতে যে আগন্তুকের আগমন হয়েছিল তার সঙ্গে সাদৃশ্যে কোথাও যেন গড়মিল নেই। তবে কি? শৈবালকে সচকিত করে আগন্তুক বলল ক্ষণক্ষণে গলায়, আমি বোধহয় ডক্টর রয়ের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি শৈবাল রায়। আপনাকে এক্ষুনি যেতে হবে আমার সঙ্গে। পেশেন্টের কন্ডিশন খুব সিরিয়াস। শৈবাল কাঁপা গলায় বলল, আমি আমি প্রাইভেট প্র্যাকটিস করি না। জানি আপনি একটি হাসপাতালের সার্জিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন। আমার পক্ষে কোনো জটিল রোগের ডায়াগনোসিস করা সম্ভব হবে না। সেজন্য আপনাকে চিন্তিত হতে হবে না। আগন্তুক একরকম জোর করেই ঘরে প্রবেশ করলো। শৈবালের দেহে অবশ্য শক্তির অভাব নেই, তবে ও যেন কেমন দিশাহারা হয়ে পড়েছিল। ঘরের জিরো পাওয়ারের মিটমিটে আলোতে আগন্তুককে আরও ভয়াবহ দেখাতে লাগলো। এবার শৈবাল নিজেকে ফিরে পেল। দৃঢ় গলায় বলল, আপনি ভুল করছেন। এত রাত্রে আমার পক্ষে কল অ্যাটেন্ড করা কোনো মতে সম্ভব হবে না। ভুল অবশ্য আমি করিনি। স্বেচ্ছায় আপনি যাবেন না তা আমি জানি। দেখছেন আমার হাতে কি আছে? শৈবাল দেখল আগন্তুকের 10 মোড়া হাতে একটা রিভলভার শোভা পাচ্ছে। কাজেই ডাক্তার রায়, যেতে আপনাকে হবেই। আগন্তুক এগিয়ে গিয়ে চেয়ারের ওপর রাখা গ্রেট কোটটা তুলে নিয়ে ছুঁড়ে দিল। যন্ত্রচালিতের মতো কোটটা পরে নিল শৈবাল। আগন্তুক আদেশের সুরে বলল, চলুন, বাইরে গাড়ি অপেক্ষা করছে। রাস্তায় অপেক্ষমান গাড়িতে এসে শৈবাল ও লোকটি বসল। কাঁচগুলো সব তোলা, আরও সাবধানতার জন্য পর্দা টানা রয়েছে তার ওপর। বাইরের কিচ্ছু নজরে পড়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। এমনকি ড্রাইভারকে পর্যন্ত দেখা যাচ্ছিল না, মাঝে পর্দা থাকার দরুন। আগন্তুক নিজের হাঁটুর উপর রিভলভার সমেত হাত রেখে নিশ্চল হয়ে বসে রইল। শৈবাল চিন্তার জালে ক্রমেই জড়িয়ে পড়তে লাগলো। এমন দুর্বিপাকে মানুষ পড়ে? দ্রুত গতিতে গাড়ি এগিয়ে চলল। কোন পথ দিয়ে কোথায় চলছে কিছুই বোঝা যাচ্ছে না। মিনিট 20 কাটলো এইভাবে। শৈবালের মনে হলো শহরের কেন্দ্রস্থলকে পিছনে ফেলে ওরা শহরতলির দিকে এগিয়ে চলেছে। কোন দিকের শহরতলি? এই সময় গাড়ির গতি মন্দীভূত হয়ে এলো, তারপর থেমে গেল। শৈবালকে নিয়ে গাড়ি থেকে নামলো আগন্তুক। চারিধার নিবিড় অন্ধকার। থেকে থেকে নাম না জানা পোকারা ডেকে উঠছে। সেই অন্ধকারের মধ্যেই শৈবাল অনুভব করলো ওরা কোনো বাগানের মধ্যে এসে দাঁড়িয়েছে। আগন্তুক বাঁ হাত দিয়ে পকেট থেকে বের করে আনলো একটা টর্চ। টর্চের বোতাম টিপতেই ছড়িয়ে পড়লো এক ঝলক আলো। শৈবাল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আলোর বিস্তারের দিকে। ওর অনুমান মোটামুটি সত্যি। কোনো কালে সেখানে বাগান নিশ্চয়ই ছিল। বর্তমানে তার সে রূপ নেই। বর্তমানে অযত্নে বর্ধিত গাছপালা যত্রতত্র। এগিয়ে চলুন। ক্ষণক্ষণে গলায় আগন্তুক আদেশ দিল। হাত 15 এগোবার পরই একটা দরজা পাওয়া গেল। একইভাবে রিভলভার হাতে চেপে আগন্তুক বলল, দরজার হাতলটা টানুন। হাতলের উপর টর্চের আলো এসে পড়ল। শৈবাল হাতল ধরে টানতেই দরজা খুলে গেল। ও প্রবেশ করলো ভিতরে, পিছু পিছু আগন্তুকও। ঘরে জোরালো আলো না থাকলেও পরিষ্কার সমস্ত কিছু দেখা যায়। সুন্দরভাবে সাজানো কোনো ধনী ব্যক্তির ড্রয়িং রুম বলেই মনে হয়। বসুন। সোফায় বসলো শৈবাল। পেশেন্টের কাছে যাওয়ার আগে আপনার একটা কথা জেনে নেওয়া দরকার।
ওষুধপত্র দিয়ে সুস্থ করে তোলার মতো কোনো রোগ রুগীর হয়নি। তার প্রয়োজন একটা অপারেশনের। তলপেটের বিশেষ দিক থেকে একটা গ্ল্যান্ড কেটে বের করে দিতে হবে, আর তার জায়গায় বসিয়ে দিতে হবে নতুন একটা গ্ল্যান্ড। আশ্চর্য হচ্ছেন বোধহয়, অপারেশনটা একটু নতুন ধরনের। চলুন। বিস্মিত শৈবালকে সঙ্গে নিয়ে লোকটি এগিয়ে চলল। করিডোর অতিক্রম করে মাঝারি সাইজের একটা ঘরে এলো ওরা। এই ঘরে বিশেষ আসবাবপত্র নেই। ঘরের ঠিক মাঝখানে অপারেশন টেবিলের ওপর কে একজন শুয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, সমস্ত শরীর একটা কালো কাপড় দিয়ে ঢাকা। সিলিং থেকে ঝোলানো বিরাট মুভিং লাইটটা অপারেশন টেবিলের কয়েক হাত উপরেই রয়েছে। অপারেশনের সুবিধার জন্যই এই ব্যবস্থা, শৈবাল বুঝতে পারল। ঘরের এক কোণে আরও একটি ছোট টেবিল রয়েছে। সেই টেবিলের উপরকার ট্রেতে রাখা রয়েছে অপারেশনের প্রয়োজনীয় সমস্ত রকম যন্ত্রপাতি। ওষুধপত্রও রয়েছে কিছু। আধ গামলা জলও রয়েছে। জল থেকে ধোঁয়া উঠছে, সুতরাং গরম। দস্তানা জোড়া রাখা রয়েছে গামলার পাশেই। ব্যবস্থাপনায় কোনো ফাঁক নেই। ওকে এখানে আনা নিশ্চিতভাবে সম্ভব হবে এ সম্পর্কে যেন এদের কোনো সন্দেহ ছিল না। অনিচ্ছার সঙ্গে শৈবাল এবার দৃষ্টি ফেরালো আগন্তুকের দিকে। সমস্তই রেডি রয়েছে দেখতে পাচ্ছেন। এবার আপনাকে কাজ আরম্ভ করতে হবে। কোনো রকম চালাকি করবার চেষ্টা করবেন না, মৃত্যু অপধারিত তাহলে। সমস্তই আমার গোলমেলে ঠেকছে। অপারেশন কিভাবে? সেজন্য চিন্তিত হবেন না, পেশেন্ট এখন সেন্সলেস। পেটের উপরকার কাপড় সরালেই দেখতে পাবেন চামড়ার এক জায়গায় লাল রঙের চৌকো দাগ। এই দেখুন, ওই দাগ দেওয়া স্থানটুকু কেটে আপনাকে গ্ল্যান্ডটা বার করে আনতে হবে। এধারে দেখুন, ওই তাকের ওপর একটা জার দেখতে পাচ্ছেন? আগন্তুক আঙুল তুলে একটা তাক নির্দেশ করলো। শৈবাল সেদিকে তাকিয়ে দেখলো তাকের ওপর রাখা একটা জারে স্পিরিট বা অন্য কিছুর মধ্যে ডোবানো রয়েছে কিছু একটা। এখান থেকে বোঝা যাচ্ছে না। সেই লোকটা আবার নিজের ক্ষণক্ষণে গলায় বলল, বিশেষ এক আরকে গ্ল্যান্ড দুটো ডুবিয়ে রাখা হয়েছে। ওর মধ্যে থেকে একটা নিয়ে কাজ আরম্ভ করতে হবে। আর দেরি করবেন না, এবার কাজ আরম্ভ করুন। হলিউডের কি একটা ছবি দেখেছিল শৈবাল। তাতে রিভলভার দেখিয়ে নায়ককে সমস্ত কাজ করতে বাধ্য করা হয়েছিল। সেদিন নায়কের ব্যবহার ওর মনে হয়েছিল কাপুরুষোচিত। আর আজ ওরই জীবনে ঠিক সেই একই দুর্বিপাক নেমে এসেছে। গ্রেট কোটটা খুলে ফেলল শৈবাল, জারটা নামিয়ে এনে টেবিলের ওপর রাখলো, দস্তানা গলিয়ে নিল হাতে। ধীরে ধীরে এগিয়ে গেল জ্ঞানহীন লোকটির কাছে। পেটের উপরকার কাপড় সরিয়ে দিল। তলপেটের একটু উপরে লাল রঙের চৌকো দাগ কাটা। ওই জায়গাতেই চালাতে হবে ছুরি। এরকমভাবে অপারেশন কেউ কখনো করেনি বোধহয়। শৈবাল মুখ ফিরিয়ে দেখল ওর পাহারাদার রিভলভার হাতে স্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে। দাড়ির কিছু অংশ ছাড়া মুখের কিছুই দেখা যাচ্ছে না। সে বলল, নার্স নিয়ে কাজ করাই আপনাদের অভ্যাস। এখানে আপনাকে একলাই সব সামলাতে হবে। শৈবাল আর বাক্যব্যয় না করে কাজে মন দিল। কেটে যেতে লাগলো মিনিটের পর মিনিট। তারপর ঘর্মাক্ত কলেবরে শৈবাল সোফায় বসেছিল। অপারেশন শেষ করে পরিশ্রম ও ক্লান্তিতে এই শীতেও ঘেমে নিয়ে উঠেছে। সত্যি এরকম অপারেশন কেউ কখনো করেনি। ডাক্তার রুগীর মুখ পর্যন্ত দেখতে পেল না, অথচ মারাত্মক কাটাছেঁড়া হয়ে গেল। রিভলভার হাতে অদূরে দাঁড়িয়ে লোকটি। আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। টিপয়ের ওপরে এক গ্লাস অরেঞ্জ স্কোয়াশ রাখা আছে, খেয়ে ফেলুন, ক্লান্তি দূর হবে। শৈবাল হাত বাড়িয়ে গ্লাস তুলে নিল। গলা শুকিয়ে উঠেছিল। এক নিঃশ্বাসে পানীয়টুকু শেষ করল। কিন্তু এ কি, শরীর এমন গুলিয়ে উঠছে কেন? মাথার উপর নেমে আসছে হাজার মনের বোঝা। ও সোফায় এলিয়ে পড়ল ধীরে ধীরে।
ভোর হয়ে যাবার পর শৈবালের জ্ঞান ফিরল। ও চোখ মেলে তাকালো, এখনও মাথা ঝিমঝিম করছে। মনে পড়ে গেল একে একে সব। কোথায় শুয়ে আছে এখন? কোনো রকমে উঠে বসলো শৈবাল। এ কি, এই যে নিজের বাড়ির বারান্দাতেই এতক্ষণ শুয়েছিল। অজ্ঞান হয়ে যাবার পর তারা এখানে ওকে রেখে গেছে। উঠে দাঁড়িয়ে টলতে টলতে শৈবাল বাড়ির মধ্যে প্রবেশ করলো। কালকের ঘটনা স্বপ্ন বলে মনে হচ্ছে এখন। শৈবাল টেলিফোন স্ট্যান্ডের কাছে গিয়ে দাঁড়ালো। রিসিভার তুলে নিয়ে ডায়াল করলো। কিছুক্ষণ পর অপর প্রান্ত থেকে সাড়া পাওয়া গেল। হ্যালো। কে? বাসব? আমি ডাক্তার কথা বলছি, এক্ষুনি চলে এসো আমার এখানে। শৈবাল বিছানায় শুয়ে রয়েছে। ধীরে ধীরে কালকের অভিজ্ঞতার বর্ণনা শেষ করলো। বাসব ওর সামনে একটা চেয়ারে বসে শুনে যাচ্ছিল। শৈবালের বলা শেষ হলে শান্ত গলায় বলল, আমি শুধু ভাবছি কি দুরন্ত দুঃসাহস লোকটার। কেন? বুঝতে পারছো না? তুমি যে কাজটা করে এলে তা অন্য কাউকে দিয়ে করানো যেত, তবু তারা তোমাকে নিয়ে গিয়ে চরম স্পর্ধার সঙ্গে জানিয়ে দিল যে তারা আমাকে কেয়ারের মধ্যেই আনে না। বাসব চেয়ার থেকে উঠে বার দুই পায়চারি করলো। শৈবালের সামনে এসে আবার বলল, তবে স্পর্ধার উত্তর আমি দেব। কিভাবে? সমস্ত কিছুই ক্রমশ প্রকাশ্য। যাক, কালকের ঘটনায় গোটাকতক লাভ কিন্তু আমাদের হয়েছে। যথা? যথা, 1 নম্বর, যে দুটো খুন হয়েছে তাতে হত ব্যক্তির শরীর থেকে গ্ল্যান্ড সংগ্রহ করা খুনির অন্যতম উদ্দেশ্য ছিল। 2 নম্বর, কোনো বিশেষ শারীরিক অসুস্থতার দরুন হত্যাকারীদের একজনের এই গ্ল্যান্ডের প্রয়োজন ছিল। 3 নম্বর, দুষ্কৃতীরা অন্তত দুজনের একটি দল। 4 নম্বর, সমস্ত জিনিস যেভাবে সাজানো ছিল, এমনকি তোমার পানীয়টুকু পর্যন্ত, তাতে মনে হয় ওরা একরকম নিশ্চিত ছিল তোমাকে ওখানে নিয়ে যাওয়ার ব্যাপারে। শৈবাল বলল, ডাক্তার হিরণময়কেও এরা এইভাবেই অ্যাটেম্প্ট নিয়েছিল, কিন্তু তাকে সঙ্গে করে নিয়ে যেতে পারেননি। কারণ বাড়িতে বহু চাকর বাকর ছিল এবং সকলেই সে সময় সজাগ ছিল। রাত্রি আরো গভীর হলে তাকেও। ওকে থামিয়ে বাসব বলল, আচ্ছা ডাক্তার, এই গ্ল্যান্ড অপারেশনের বিষয়ে মেডিকেল সায়েন্স কি বলে? এখানে মেডিকেল সায়েন্স ফেল করেছে ভাই। অবশ্য জ্ঞান আমার খুবই কম, কাজেই বলা শক্ত এ ধরনের অপারেশনের কি উপকারিতা। আর একটা জিনিস এখানে লক্ষণীয়, গ্ল্যান্ড দুটো যে কোনো সাধারণ লোকের দেহ থেকেই সংগ্রহ করা যেত, কিন্তু তা হয়নি। দুজন ডাক্তারকে হত্যা করা হয়েছে এর দরুন। দুটো গ্ল্যান্ড কেন? একটাতেই তো কাজ মিটে যাচ্ছে। বোধহয় একটাতে অপারেশন সাকসেসফুল না হলে দ্বিতীয়টা কাজে লাগবার জন্য দুটো গ্ল্যান্ড সংগ্রহ করা হয়েছিল। বাসব পাইপ ধরালো, পার কতক টান দিল তাতে, চেয়ারে এসে বসলো। শৈবাল এবার দ্রুত গলায় বলল, একটা কথা বলতে তোমায় ভুলেই গিয়েছি, আমি কাল ওদের চোখ বাঁচিয়ে একটা ছুরি নিয়ে এসেছি ওখান থেকে। ছুরি? হ্যাঁ, কই দেখি। অপারেশন করবার সময় একটা ছুরি আমি কায়দা করে নিজের পকেটে ফেলে দিই, যদি কোনো ক্লু পাওয়া যায় তার থেকে। ভালোই করেছো। কোথায় ছুরিখানা? ওভারকোটের পকেটে রয়েছে, বার করে নাও। বাসব উঠে গিয়ে আলনায় রাখা ওভারকোটের পকেট থেকে যে ছুরিখানা বার করলো, 1 ইঞ্চি লম্বা হবে ছুরিখানা। স্টিলের বাঁট, বাঁটের একপাশে ছোট্ট অক্ষরে লেখা রয়েছে মেড ইন ইংল্যান্ড। বাসব ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। দিন দুই ভীষণ ব্যস্ত ছিল বাসব। ওর সঙ্গে শৈবালের মোটেই দেখা হচ্ছিল না। সশব্দে 7টা বাজলো। বাসব ঘরে প্রবেশ করলো। শৈবাল সোফায় বসে আমেরিকান ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল। ওর দিকে তাকিয়ে মৃদু হাসলো বাসব। নিজের ক্লান্ত দেহটাকে সোফার ওপর ঢেলে দিল। তোমার দেখা পাওয়া ক্রমেই ভার হয়ে উঠছে। শৈবাল বলল, কি ব্যাপার বলো তো? বাসব নিজের ঠোঁটের ফাঁকে পাইপটা গুঁজে দিতে দিতে বলল,
আমার মনে হয় কাল পরশুর মধ্যেই হত্যাকারী ধরা পড়বে। বলো কি? কে? কে সে? সে যে কে জানি, আবার জানিও না। অনুমানের ওপর ভেসে বেড়াচ্ছি এখনো। তবে আমার অনুমান যদি সঠিক প্রমাণিত হয় তবে একটু আশ্চর্যই হব। দেখো ডাক্তার, পাশব মনোবৃত্তি, নগ্নতা ও বিবস্ত্রতার যুগ কাটিয়ে আমরা হাজার হাজার বছর এগিয়ে এসেছি। তবু আমরা সভ্যতার চরম শিখরে উঠেও সময় সময় নিজের পশু ভাবটাকে চেপে রাখতে পারি না। এই হত্যা দুটোর কথাই ধরো না, কত নিষ্ঠুরতার পরিচয় পাওয়া যাচ্ছে এতে। সত্যি, খুন দুটোর কথা ভাবলেও গা ঘিন ঘিন করে। যাকো কথা, আমি রায় অ্যান্ড সিনহা মোটরসে গিয়েছিলাম। কি বললো ওরা? ওরা বলল ডক্টর হীরালালের গাড়ি এখনও সেখানে বেমেরামত অবস্থায় পড়ে আছে। জটিল যান্ত্রিক গোলযোগের দরুন একটুও চলবার ক্ষমতা নেই ও গাড়ির। তবে যে সেদিন, তাহলে কি অন্য গাড়িতে ডাক্তার হীরালালের গাড়ির নাম্বার প্লেট লাগিয়ে দেওয়া হয়েছিল? এক্স্যাক্টলি। তোমার চুরি করে আনা ছুরিটা সম্বন্ধেও জানতে পেরেছি দুই একটা কথা। গোটা কয়েক সার্জিক্যাল দোকানে খোঁজ করেছিলাম। সেন অ্যান্ড স্যুট থেকে হপ্তা দুয়েক আগে একজন কিছু ইনস্ট্রুমেন্ট কিনে নিয়ে যায়। এই ছুরিটা তারই মধ্যে ছিল। ক্রেতার সম্বন্ধে তাঁরা বলেছেন তাঁদের যদ্দূর মনে পড়ছে একজন ড্রাইভার স্লিপ দেখিয়ে জিনিসগুলো কিনে নিয়ে যায়। তারপর? তারপর আর কি, কাল সন্ধ্যার পর সকলকেই ডেকেছি একবার এ বাড়িতে। নাটক শেষ হবার আগেই যেমন শেষ চরম নাটকীয় মুহূর্ত সৃষ্টি হয়, হিসেবে ভুল না হলে তেমনি একটি দৃশ্যের অবতারণা হবে কাল। সেন্টার টপের ওপর পাইপটা রেখে বাসব আবার বলল, কাল সকালে ইন্সপেক্টর পোল্লের সঙ্গে টেলিফোন এক্সচেঞ্জে যাব। কী বিষয়ে খোঁজ নিতে হবে আমি তোমাকে আগেই বলেছি। শৈবাল ঘাড় নাড়ল। অবশ্য আজ রাত্রেও একটা প্রোগ্রাম আছে, তোমাকে থাকতে হবে আমার সঙ্গে। শৈবাল প্রশ্ন করল, প্রোগ্রাম? হ্যাঁ হ্যাঁ, নৈশ বিহার। মৃদু হাসলো বাসব। দুটো সাইকেল সংগ্রহ করে রাখা হয়েছিল আগে থেকে। 11:30টার পর বাসব ও শৈবাল হ্যাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে বেরোলো। শীতের রাত্রি, দুজনের গায়ে প্রচুর গরম কাপড় রয়েছে, তবু ঠান্ডায় ওদের হাড়ে পর্যন্ত কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। কলকাতায় শীত এবার পড়েছে জব্বর। দুজনে নীরবে সাইকেল চালিয়ে চলল। বেশ কিছুক্ষণ পর সাইকেল থেকে নামলো ওরা। পথ সম্পূর্ণ জনমানব শূন্য। বাসব তবু চাপা গলায় বলল, ডাক্তার, তুমি সাইকেল দুটো নিয়ে এখানে অপেক্ষা করো, আমি কাজটা সেরে আসি। কিন্তু ভয় নেই, আমি তাড়াতাড়ি ফিরবো। আমি বলছিলাম, তুমি ভেতরে ঢুকবে কিভাবে? বাসব পকেট থেকে এক গোছা চাবি বের করলো। এই গোছার একটা না একটা চাবি আমাকে সাহায্য করবেই। এদিকে বিটের কনস্টেবল যদি দই ভাত আমাকে দেখে ফেলে, তখন? তখন ঝামেলা অবশ্য একটু হবে, যদিও থানায় আমি আগেই এ বিষয়ে আলোচনা করে এসেছি। যাই হোক, তুমি নজর রাখো, কেউ এসে পড়লেই আমাকে ইশারা করবে। শৈবাল দোতলা একটা বাড়ির দেয়াল ঘেঁষে সাইকেল দুটো নিয়ে দাঁড়িয়ে রইল। ওর সতর্ক দৃষ্টি চারিধারে ঘোরাফেরা করতে লাগলো। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে, বাসবের দেখা নেই। শেষে প্রায় 1 ঘন্টা পরে বাসব ফিরে এলো। কাগজে মোড়া কি একটা ওর হাতে রয়েছে। ওটা কি? শৈবাল প্রশ্ন করল। পরিশ্রমের পুরস্কার। বাসবের সঙ্গে সুকুমার পোল্লের দেখা হলো দুপুরবেলা। বাসবই গিয়েছিল থানায়। ওকে দেখে ইন্সপেক্টর প্রায় লাফিয়ে উঠলেন। অনেক কথা আছে ভাই। কথা? অনেক ব্যাপার ঘটেছে আর কি। আপনি না এলে আমি কিছুক্ষণের মধ্যেই টেলিফোন করতাম। বলুন, শুনি। তার আগে আপনাকে একটা জিনিস দেখায়। সুকুমার বললে চেয়ার ছেড়ে ঘরের এক প্রান্তে চলে গেলেন। সেখানে একটা আলমারি ছিল। আলমারির মধ্যে বাঁধানো বইয়ের মতো কি একটা বার করে নিয়ে আবার ফিরে এলেন। ইতিমধ্যে বাসব পাইপ ধরিয়েছে। এটা চিনতে পারলেন? সবিস্ময়ে বাসব বলল, এ কি, এই যে ডক্টর হীরালালের ডায়েরি দেখছি। হ্যাঁ, এই ডায়েরিখানাই তো আপনার বাড়ি থেকে চুরি গিয়েছিল। হ্যাঁ, কিন্তু আপনি পেলেন কোত্থেকে? একটু ভারিক্কি চালে হেসে ইন্সপেক্টর বললেন, চুপচাপ যে বসে নেই তা তো দেখতেই পাচ্ছেন। ডায়েরিটা উদ্ধার করেছি অনেক কায়দা করে। বলতে পারেন মাল সমেত আসামিকে ধরেছি।
আগ্রহ আমার ক্রমেই বেড়ে চলেছে ইন্সপেক্টর। খুলে বলুন ব্যাপারটা। সুকুমার পড়লে এবার বললেন সমস্ত কথা। তিনি যা বললেন তা সাজালে এরকম দাঁড়ায়। প্রদীপ বেশ চটপটে ছেলে, বছর দুয়েক হলো পুলিশে ঢুকেছে। ইতিমধ্যেই উপরওয়ালাদের বেশ বিশ্বাসভাজন। ওকেই নিয়োগ করা হলো দুলারিবাইয়ের মুভমেন্ট চেক করার কাজে। প্রদীপ বেশ উৎসাহের সঙ্গেই এই কাজের ভার নিয়েছিল, কিন্তু ক্রমেই হাঁপিয়ে উঠতে লাগলো একঘেয়ে ডিউটির আওতায় পড়ে। সন্দেহজনক কিছুই চোখে পড়ে না, এমনকি নতুনত্বেরও কিছু নেই। দুলারিবাই যে বাড়িতে থাকে সেই বাড়ির দারোয়ানের সঙ্গে ব্যবস্থা করে রাত 9টা থেকে 2টো পর্যন্ত তার ঘরে বসে থাকে। দারোয়ানের ঘর সিঁড়ির প্রায় মুখে। উপরে কারা যাচ্ছে কারা নামছে অনায়াসে দেখা যায়। বলা বাহুল্য, প্রদীপের গায়ে পুলিশের পোশাক থাকে না, দেখলে মনে হবে দারোয়ানের কোনো আত্মীয়। দোতলা থেকে একটানা গানের সুর ভেসে আসতে থাকে। ওই সঙ্গে প্রদীপের কানে এসে বাজে বাহবা, ক্যা খুব ইত্যাদি। দুলারির সুরলহরী আর শ্রোতাদের প্রশংসাসূচক ধ্বনি কানে বাজতে থাকে প্রায় 11:30 পর্যন্ত। তারপর সব চুপচাপ। এবার যারা আসেন তারা গান শুনতে নন, তারা আসেন অন্য কারণে। নানা জাতের মানুষের আসা যাওয়া, এর মধ্যে মধ্যবয়স্ক লোকের সংখ্যাই অধিক। প্রদীপের হতাশ হবারই কথা। ডক্টর হীরালাল বা ডক্টর ব্যানার্জির সঙ্গে যারা নানা সূত্রে সংশ্লিষ্ট ছিলেন তাঁদের মধ্যে কাউকেই দেখতে পাওয়া যায় না। গতকাল রাত্রে কিন্তু সমস্ত একঘেয়েমিতার অবসান ঘটল। প্রদীপের ভাষায় এত অপেক্ষা করার পর গুটি গুটি ফাঁদের দিকে এগোতে দেখা গেছে। রাত তখন 1:45। আজ দুলারির কোঠায় লোকের আনাগোনা অনেক কম। প্রদীপের মনে হলো এইমাত্র মোটাসোটা যে মারোয়ারিটি নেমে গেল সেই বোধহয় দুলারির ঘরে আজকের শেষ মানুষ। প্রদীপ হাই তুলে আড়মোড়া ভাঙল। আজ আর 2টো পর্যন্ত থাকবে না, ভীষণ ঘুম পাচ্ছে। সিগারেট ধরিয়ে সবে উঠে দাঁড়িয়েছে, সিঁড়ির মুখে আলো নিভে গেল। কীরকম হলো যেন। বাড়িতে ঢোকার দরজার পাশেই সুইচ আছে, কেউ কি ভেতরে পা দিয়েই আলো নিভিয়ে দিয়েছে? প্রদীপ ভালোভাবে চিন্তা করে দেখার আগেই লক্ষ্য করলো সিঁড়ি বেয়ে একজন উপরে উঠে যাচ্ছে। উপরের বারান্দায় আলো জ্বলতে থাকায় সিঁড়ি অন্ধকারে ডুবে যায়নি। আবছা অন্ধকারের মধ্যে আগন্তুককে চেনা গেল না। আগন্তুকের সতর্কতা লক্ষ্য করে প্রদীপের মনে হলো ওর আকাঙ্ক্ষিতদের মধ্যে কেউ নিশ্চয়ই। আগন্তুক অদৃশ্য হয়ে যাওয়ার পরই ও উপরে উঠে গেল। দুলারির ঘরের পর্দা নড়ছে, ওই ঘরেই ঢুকেছে নিঃসন্দেহে। দরজাও বন্ধ হয়ে গেল। এই সময় প্রদীপ নিরুপায় ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। ঘরের মধ্যে দুজনের কী ধরনের কথাবার্তা হচ্ছে কোনো মতেই আর শোনার উপায় নেই। অনিচ্ছার সঙ্গে প্রদীপ নিচে নেমে এলো। জোরালো আলোর মধ্যে ওখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থেকে কি লাভ? নামতে নামতে এবার ওর মনে হলো এমনও হতে পারে ওর সন্দেহ অমূলক। দুলারির কোন ধনী মক্কেল সকলের চোখ বাঁচিয়ে এইভাবে হয়তো আসা যাওয়া করে। দারোয়ানের ঘরের সামনে এসে ও আরও একটা কথা চিন্তা করলো, নিচেকার আলো আবার জ্বেলে দিলেই তো হয়, আগন্তুক নিচে নামলেই তার মুখ দেখতে পাওয়া যাবে। আলো জ্বালাবার অবসর কিন্তু প্রদীপ পেল না। সুইচের দিকে মাত্র কয়েক পা এগিয়েছে, ঝড়ের মতো আগন্তুক ওর পাশ দিয়ে বেরিয়ে গেল। না, আর সন্দেহ নেই, দুলারির কোনো মক্কেল হলে এত তাড়াতাড়ি চলে যেত না। তাড়াতাড়ি প্রদীপ রাস্তায় চলে এলো। বলা বাহুল্য আগন্তুকের চিহ্ন মাত্র দেখা গেল না। আর 7-5 ভেবে কি হবে, থানায় খবর দেওয়াই ভালো। এত রাত্রে ট্রাম বাস তো নেই, ট্যাক্সির অপেক্ষায় বৃথা দাঁড়িয়ে না থেকে হেঁটেই চলল। এর পরের ইতিহাস হলো, রাত্রেই পুলিশ হানা দিল দুলারির কোঠায়। সন্দেহজনক আগন্তুক সম্পর্কে সে অজ্ঞতা প্রকাশ করল। এমনকি পুলিশের পুনঃ পুনঃ আগমনের জন্য সে বিলক্ষণ বিরক্ত হলো। তার এই ধরনের কথাবার্তা পুলিশের কাছে অপ্রত্যাশিত ছিল না। তারা তৈরি হয়েই এসেছিল। এরপর খানা তল্লাশি চালানো হলো। খাটের গদির তলা থেকে পাওয়া গেল ডক্টর হীরালালের ডায়েরিটা। সুতরাং পুলিশ দুলারিকে গ্রেপ্তার করে এনেছে। সমস্ত শোনার পর বাসব বলল, নাটক বেশ ভালোই জমেছে, কি বলেন? ইন্সপেক্টর হেসে বললেন, তার বলতে দুলারির পেট থেকে অনেক জরুরি কথা বার করা সম্ভব হয়েছে নিশ্চয়ই। এখনো তার সঙ্গে কথাবার্তা হয়নি। সমস্ত কিছু সারতেই তো ভোর হয়ে গেল। ওকে লকআপে রেখে বিশ্রাম করতে গিয়েছিলাম।
এই তো ফিরছি কোয়ার্টার থেকে। আপনি এসে পড়ায় ভালোই হয়েছে। চলুন, ওকে জিজ্ঞাসাবাদ করা যাক। সুকুমার বলে বাসবকে সঙ্গে নিয়ে লকআপে এলেন। গড়াত দেওয়া দরজার এ প্রান্ত থেকেই দুলারিকে দেখা গেল। মুহ্যমান অবস্থায় বসে রয়েছে। জমকালো পোশাক ও অনিন্দ চেহারার অধিকারিণীকে ওই ছোট্ট খুপড়ির মধ্যে অত্যন্ত বেমানান মনে হচ্ছে। তালা খুলে দুজনে ভেতরে ঢোকার পরই সে উঠে দাঁড়ালো। সুকুমার বললেন, এবার আপনার উচিত আমাদের সমস্ত কথা পরিষ্কার করে বলা। শ্রান্ত গলায় দুলারি বলল, যা বলবার আমি গত রাত্রেই বলেছি। এক গাদা মিথ্যা কথা বলে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। ডাক্তার হীরালালের ডায়েরি যখন আপনার কাছে পাওয়া গেছে, তখন দায়িত্ব অস্বীকার করে কোনো লাভ নেই। বাসব বলল, আপনি যদি প্রকৃত তথ্য আমাদের না জানান তবে দুটো খুনের ব্যাপারেই গভীরভাবে জড়িয়ে পড়বেন। একবার কেস কোর্টে ওঠার পর সহজে যে রেহাই পাবেন না বুঝতেই পারছেন। দেখুন, আমি বিশেষ কিছুই জানি না। একজন ডায়েরিটা আমার কাছে রাখতে দিয়েছিলেন, পরে এ নিয়ে এত ব্যাপার হবে বুঝতেই পারিনি। ইন্সপেক্টর বললেন, সেই লোকটিকে ক্ষমা করবেন, তার নাম আমি বলতে পারবো না। কেন? একটু দৃঢ়তার সঙ্গে দুলারি বলল, আমাদের ব্যবসার এই রেওয়াজ। উনি আমাকে নানা রকম সাহায্য করে থাকেন। নামটা বললে ভালো হতো। বলতে পারলে নিশ্চয়ই বলে দিতাম। বাসব বলল, ওই লোকটি কি ডক্টর হীরালালের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিয়েছিল? হ্যাঁ। ডক্টর ব্যানার্জির সঙ্গে? ডক্টর হীরালাল। আসুন ইন্সপেক্টর, আমরা বাইরে যাই। এখানে সময় নষ্ট করে আর লাভ নেই। কি একটা বলতে গিয়েও বললেন না সুকুমার পড়লে। বাসবকে অনুসরণ করে বাইরে এলেন। দরজায় তালা লাগিয়ে অফিস রুমের পথে আস্তে আস্তে তিনি বললেন, কোনো কথাবার্তাই তো হলো না। অবশ্য আমি জানি সোজা আঙুলে ঘি উঠবে না। শেষ পর্যন্ত অন্য ব্যবস্থা নিতেই হবে। আপনাকে কিছুই করতে হবে না, লোকটিকে আমি আন্দাজ করে ফেলেছি। আপনি কার কথা বলছেন? আমার পরিচিত কেউ কি? নিশ্চয়ই। চলুন আগে গিয়ে বসা যাক অফিসে, তারপর বলছি। অফিস ঘরে এসে বসবার পর বাসব পাইপ ধরিয়ে বলল, ডক্টর হীরালালের সঙ্গে দুলারির পরিচয় কার করিয়ে দেওয়া সম্ভব একবার ভেবে দেখুন। ডক্টর হীরালালের খুব কাছাকাছি লোক। এক্স্যাক্টলি। আমাদের জানা লোকেদের মধ্যে একজনকে ডাক্তার হীরালালের কাছাকাছি দেখতে পাচ্ছি। সে হচ্ছে প্রদ্যোৎ হালদার। দুলারির সঙ্গে হয়তো তার আগে থেকে পরিচয় ছিল। রসিক ডাক্তারের মনের সন্ধান পেয়ে তাকে ভিড়িয়ে দিয়েছিলেন তার সঙ্গে। কিন্তু ডায়েরিটা চুরি যাওয়ার অর্থ কি? সে সম্পর্কে স্থির সিদ্ধান্তে আমি আগেই এসে পৌঁছেছি। আজ সন্ধ্যায় সমস্ত কিছু জানতে পারবেন। সকলকে অনুগ্রহ করে জানিয়ে রাখবেন 6:30টার মধ্যেই প্রত্যেকেই যেন আমার হাঙ্গারফোর্ড স্ট্রিটের বাড়িতে আসেন। এখন আমি উঠি। ভালো কথা, আমার অনুমানের সত্যতা সম্পর্কে একটা পরীক্ষা চালানো যেতে পারে। ডায়েরির ওপর ফিঙ্গারপ্রিন্ট তোলার ব্যবস্থা করুন। ডক্টর হীরালাল ছাড়া এই ডায়েরিতে হাত দিয়েছে 5 জন: অমিতাভ গাঙ্গুলি, আমি, আপনি, দুলারি ও চোর। সুতরাং ওই ডায়েরি থেকে যদি প্রদ্যোৎ হালদারের ফিঙ্গারপ্রিন্ট ওঠে তাহলে বুঝতে হবে এরই নাম দুলারি বলতে চাইছে না এবং এই ব্যক্তি ডায়েরি চোর। দুলারিকে নিয়ে এখন কি করব বলুন তো? এখন যেভাবে আছে থাক। চলি। বাসব বিদায় নিল। সন্ধে 6:30 তখনও বাজেনি। একে একে আসছেন সকলে। প্রথমে সুকুমার পড়লে এলেন, তারপর মলয় গাঙ্গুলি ও প্রদ্যোৎ হালদারকে আসতে দেখা গেল। তরুণ মুখার্জি এলো, এরপর এলেন ডক্টর হিরণময় এবং তন্নজি এলো তার মিনিট কয়েক পরে। বাহাদুর সকলকে কফি পরিবেশন করে গেল। বাসব ও শৈবাল বসেছিল পাশাপাশি। বেহালা থেকে অমিতাভ গাঙ্গুলিও এই সময় এসে উপস্থিত হলেন। শৈবাল পর্যায়ক্রমে সকলের মুখের ওপর দৃষ্টি বুলিয়ে নিল। অনেকের মুখে পরিষ্কার অসন্তোষের ছাপ। সকলের কফি পান শেষ হয়েছে লক্ষ্য করে বাসব শান্ত গলায় বলল,
এইভাবে আহ্বান করে আপনাদের অনেকের মনে বিরক্তির উদ্রেক করার জন্য আমি মর্মাহত। তবে এ বিষয়ে আপনাদের দ্বিমত থাকা উচিত নয় যে কত গুরুদায়িত্ব আমার স্কন্ধে চাপানো হয়েছে এবং সে দায়িত্ব নিখুঁতভাবে সম্পন্ন করতে গেলে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। এ কথা তো আমি পূর্বেই জানিয়েছি। আজকের আহ্বান সেই সূত্রেই। তরুণ বলল, আমি যা জানি তা তো আপনাকে জানিয়েইছি, এবং আমার ধারণা অন্য সকলেও আপনাকে তাদের নিজের নিজের কথা জানিয়ে থাকবেন। তন্নজি বলল, আমারও একই কথা। প্রদ্যোৎ হালদারের গলা পাওয়া গেল। আমারও। বাসব বলল, আপনারা সকলেই আমাকে বলেছেন কিছু কিছু কথা, অস্বীকার করি না। তবে প্রকৃত সত্যটা অনেকেই লুকিয়ে গেছেন, যার জন্য এক এক সময় আমার পক্ষে কাজ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে ঘটনা দুটির সারাংশ আমি আপনাদের জানিয়ে রাখতে চাই। কেউ কিছু বললেন না। ডক্টর হীরালাল ও ডক্টর ব্যানার্জি যেভাবে খুন হয়েছেন, সভ্য পৃথিবীতে এর চেয়ে নিষ্ঠুরভাবে খুন হওয়া বোধহয় সম্ভব নয়। অবশ্য এই ভয়াবহ হত্যা দুটির নেপথ্যে আছে একটি চমৎকার পরিকল্পনা, এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা। কোনো গুরুতর শারীরিক অসুস্থতার দরুন হত্যাকারীর একটি গ্ল্যান্ডের প্রয়োজন হয়, তখন সে দুটি ডাক্তারকে বেছে নেয় টার্গেট হিসাবে। দুজনেই সুবিখ্যাত এবং ধনশালী। হত্যাকাণ্ড সম্পন্ন হয় অতি নিখুঁতভাবে। হত্যাকারী দুজনেরই অত্যন্ত পরিচিত। কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য সে নিহতদের সঙ্গে আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট করে। অ্যাপয়েন্টমেন্টের সময় অবশ্য রাত 10টার পর স্থির হয়। প্রদ্যোৎ হালদার বললেন, আমি বুঝতে পারছি না পুরনো কথা আলোচনা করে কি লাভ। নতুন কিছু যদি আপনার বলার থাকে তো বলুন। বিষয় বহির্ভূত অবশ্য কিছু বলিনি। বেশ, এবার অন্য কথায় আসা যাক। এবার একে একে আপনারা বলুন যে যা আমাদের কাছে লুকিয়ে গেছেন। সকলেই চুপ করে রইলেন। বাসব আবার বলল, এইভাবে মুখ বন্ধ করে থাকলে পরিস্থিতির আরও অবনতি হবে। প্রদ্যোৎবাবু, আপনি কিছু বলুন। আমি আমি আবার কি বলবো? যা বলবার তো আগেই বলেছি। হুম, কই আর বলেছেন? আপনি নিজের জবানবন্দিতে বলেছেন আপনি নাকি ডক্টর হীরালাল মারা যাওয়ার পরের দিন সকালে ভাগলপুর থেকে কলকাতায় ফেরেন এবং হাওড়া থেকে বেহালা যাবার পথে ট্যাক্সিতে অজ্ঞান হয়ে পড়েন। ঠিকই বলেছি। আপনি মিথ্যা কথা বলেছিলেন। অজ্ঞান হয়ে আপনি পড়েননি। আপনি বরং সুস্থ শরীরেই মিত্রভিলায় গিয়ে উপস্থিত হয়েছিলেন। থতমত খেলেন হালদার। না, কখনো না। প্রমাণ পেয়েই কথাটা বলছি। মিত্রভিলার বাগানের মালি সেদিন ভোরে আপনাকে বাড়িতে ঢুকতে দেখেছিল। প্রদ্যোৎ চুপ করে রইলেন। আপনি আমাদের মিথ্যা কথা বলেছিলেন কেন? দেখুন, মানে আমি মিথ্যা কথা বলতে চাইনি। কেমন নার্ভাস হয়ে গিয়েছিলাম। সেদিন সত্যি মিত্রভিলায় এসেছিলাম স্টেশন থেকে, কিন্তু তারপরেই ওখান থেকে বেরিয়ে পড়ি। অজ্ঞান হয়ে যাই ট্যাক্সিতে। হাসপাতালে যে ছিলাম তার প্রমাণ নিশ্চয়ই পেয়েছেন। তা পেয়েছি, কিন্তু ওই সময় মিত্রভিলায় এসে আবার চলে যাবার কারণ কি? যে ক্ষেত্রে ডাক্তার হীরালাল খুন হয়েছেন আপনি বুঝতে পেরেছিলেন। প্রদ্যোৎ হালদার আবার নীরবতা অবলম্বন করলেন। বলুন মিস্টার হালদার। বলবেন না? অবশ্য না বললেও আমার আর বিশেষ কিছু অসুবিধা হবে না। ডাক্তার হিরণময় বললেন, আমার মতে এখন প্রত্যেকের উচিত বাসববাবুকে পরিষ্কারভাবে সমস্ত কথা বলা। ওকে আমরা যতটা সাহায্য করতে পারি ততটাই ভালো। বাসব বলল, আপনি ঠিকই বলেছেন ডাক্তার গাঙ্গুলি। মলয়বাবু, আপনি? কাঁপা গলায় তিনি বললেন, আমি আমি কিছু জানি না। অনেক কিছু জানেন। যেমন ধরুন ডাক্তার হীরালালের ব্যাংক অ্যাকাউন্টের কথা। এ সমস্ত আপনি কি বলছেন? তার ব্যাংক অ্যাকাউন্টের বিষয় আমার তো কিছুই জানার কথা নয়। ওখানেই তো মজা। জানবার কথা নয়, অথচ জানেন। আমার কাছে প্রমাণ আছে।
আপনি ডাক্তার হীরালালের অ্যাকাউন্ট থেকে চেক। এবার ভেঙে পড়লেন মলয় গাঙ্গুলি। প্লিজ প্লিজ মিস্টার ব্যানার্জি। আমায় ক্ষমা করবেন মলয়বাবু, চুপ করে থাকা আর সম্ভব হচ্ছে না। আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি ডাক্তার হীরালালের চেক জাল করে তাঁর অ্যাকাউন্ট থেকে 40,000 টাকা ড্র করে নিয়েছেন। ঘরের মধ্যে মৃদু গুঞ্জন উঠল। সকলে বিস্মিত দৃষ্টিতে তাকালেন মলয় গাঙ্গুলির দিকে। অবশ্য প্রদ্যোৎ হালদার এ বিষয়ে আপনাকে যদ্দূর সম্ভব সাহায্য করেছেন, টাকার ভাগও পেয়েছেন নিশ্চয়ই। নো নো, রং স্টেপ নিচ্ছেন তন্নজি বাবু। ঘরের বাইরে আপনার এখন যাওয়া চলতে পারে না। বাসবের কথায় সকলে একযোগে দরজার দিকে মুখ ফেরালেন। দরজার প্রায় কাছে জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে তন্নজি। বাসব বলল, আপনি এসে বসুন, আপনার সঙ্গে কথা আছে। অসহিষ্ণু গলায় তন্নজি বলল, স্টুডিওতে আমার কাজ আছে। আমার কথার উত্তর দিয়ে তবে যান। বলুন। জাস্ট এ মোমেন্ট। ইন্সপেক্টর, মলয়বাবু এবং প্রদ্যোৎ বাবুর ওপর একটু দৃষ্টি রাখবেন। মলয় গাঙ্গুলি বসে বসে ঘামছিলেন। প্রদ্যোৎ হালদারের অবস্থাও তথৈবচ। ওয়েল মিস্টার ব্যানার্জি, আমি জানতে পেরেছি আপনার কাকা যে রাত্রে মারা যান, অস্বীকার করলেও আপনি আপনাদের মেন গেট খুলে সে সময় একবার বাইরে গিয়েছিলেন। দৃঢ় গলায় তন্নজি বলল, না, আমি গেট খুলিনি। গেটের চাবি আমার কাছে থাকে না, আপনাকে তো আগেই বলেছি। তা বলেছেন, কিন্তু আসল না থাকলেও ডুপ্লিকেট চাবি থাকতে নিশ্চয়ই বাধা নেই। আপনি কি বলতে চাইছেন? পুলিশ একজন চাবিওয়ালার সন্ধান পেয়েছে। মোমের ছাপের সাহায্যে আপনি তার কাছ থেকে একটা চাবি তৈরি করিয়ে নিয়েছিলেন। চাবি আমি একটা তৈরি করেছিলাম ঠিকই, তবে তা অন্য প্রয়োজনে। আপনি আপনি কি বলতে চান? আমি উত্তেজনা পরিহার করুন তন্নজি বাবু। আমি যা বলতে চাইছি তার অর্থ আপনার জানা আছে। আর আর এক সেকেন্ড আমি এখানে থাকবো না। আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। বিশেষ কিছু করতে হবে না। আপনার কুকীর্তির সহায়ক এই ছুরিটাই আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। বাসব পকেট থেকে একটা ছুরি বার করে দেখালো। ছুরিটা দেখা মাত্র তন্নজির চোয়াল ঝুলে পড়ল। চিনতে পেরেছেন তাহলে? বাসবের স্বর তীব্র হয়ে উঠল। গতকাল রাত্রে ডুপ্লিকেট চাবির সাহায্যে দরজা খুলে আপনার স্টুডিওতে ঢুকেছিলাম। এই ছুরিটা পাওয়া গেছে রামকৃষ্ণদেবের অয়েল পেন্টিংয়ের পিছন থেকে। ছুরির গায়ে ছিটে ছিটে রক্তের দাগ এখনও রয়েছে। ঠিক এই সময় কাণ্ডটা ঘটে গেল। সকলের অন্যমনস্কতার সুযোগ নিয়ে তন্নজি ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। এই রকম অভাবনীয় ঘটনা ঘটার জন্য কারুরই প্রস্তুত থাকার কথা নয়। সকলে একসঙ্গে উঠে দাঁড়ালেন। বাইরে মোটর স্টার্ট নেওয়ার শব্দ পাওয়া গেল ওই সময়। অমিতাভ গাঙ্গুলি কিন্তু তন্নজির প্রায় সঙ্গে সঙ্গেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। 2 ঘন্টা পরে অমিতাভ গাঙ্গুলি ফিরে এলেন বাসবের কাছে। সম্পূর্ণ বিফল হয়েই ফিরেছেন তিনি। জিপ নিয়ে তন্নজির পশ্চাৎধাবন করেও বিশেষ সুফল পেলেন না। টেরিটি বাজার পর্যন্ত প্রায় 100 গজের ব্যবধান ছিল 2 গাড়ির মধ্যে। এরপর কোথায় যে মিলিয়ে গেল গাড়িটা তার কোনো হদিশই করে উঠতে পারা গেল না। শেষে তার বাড়িতেও ধাওয়া করেছিলেন অমিতাভ, কিন্তু সেখানেও তাকে পাওয়া যায়নি। সমস্ত শুনে বাসব বলল, আপনি ক্লান্ত হয়ে পড়েছেন ইন্সপেক্টর, বিশ্রাম করুন। লোকটা যে এইভাবে হাত ফসকে বেরিয়ে যাবে তা ভাবতে পারিনি। এখনো সম্পূর্ণ ফসকে যায়নি। আপনি আপনি জানেন তার সন্ধান? ঠিক জানি না, তবে তবে আন্দাজ করছি তন্নজি কোথায় লুকিয়ে রয়েছে। আর একটু রাত বাড়লেই তার সন্ধানে আমরা বেরিয়ে পড়ব। তখন 11:15। সকলে যাত্রা করলো তন্নজির সন্ধানে। মোটামুটি দলটি মন্দ হলো না।
বাসব ছাড়া অমিতাভ গাঙ্গুলি, সুকুমার পল্লে ও গোটা চারেক কনস্টেবল। যাত্রা করবার আগে বাসব যেন কাকে ফোন করলো। তারপর মধ্য কলকাতা ছাড়িয়ে ওদের দুখানি জিপ দক্ষিণ কলকাতার পথ ধরল। শৈবাল বিস্মিত দৃষ্টিতে বারবার তাকাতে লাগলো বাসবের দিকে। বাসবের মুখে মৃদু হাসি। টালিগঞ্জ পেরিয়ে যাবার পর ওর নির্দেশে গাড়ি থামানো হলো সুদৃশ্য এক বাগানবাড়ির সামনে। বাসব চাপা গলায় বলল, আমাদের এই বাগান বাড়িতে ঢুকতে হবে। এই সুকুমার বাবু, আপনি কনস্টেবল কজনকে নিয়ে বাইরেটা ওয়াচ করুন। বাড়ি থেকে কাউকে বেরোতে দেখলেই অ্যারেস্ট করবেন। আসুন অমিতাভ বাবু। ডাক্তার এসো। কম্পাউন্ডে ঢুকে বাগান পেরিয়ে ওরা বারান্দায় এসে উঠল। পোর্টিকোতে দুখানা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওরা দেখতে পেল কেউ অবশ্য বসে নেই ওতে। জানলার কাঁচ ভেদ করে ভেতরকার আলো বাইরে এসে পড়েছে। বাসব সামনেকার দরজায় একটু ঠেলা দিতেই খুলে গেল। সন্তর্পণে ভিতরে ঢুকলো তিনজন। সামনেই করিডোর। করিডোরের শেষ প্রান্তের দরজায় পর্দা ঝুলছে। পর্দার ফাঁক দিয়ে এধারে এক ফালি আলো এসে পড়েছে। ওরা পায়ে পায়ে এগিয়ে গেল। ঘরের মধ্যে থেকে কথাবার্তার আওয়াজ ভেসে আসছে। তিনজনে গা মিশিয়ে দাঁড়ালো দরজার পাশে। পরিষ্কার কানে এলো কে একজন বলছে, ইলিটারেট, তোমার অতি বুদ্ধির জন্যই আজ এই কাণ্ডটা ঘটলো। দ্বিতীয়জন কাতর স্বরে বলল, কিন্তু আমি স্টপ ইয়োর শাউটিং। তুমি ভেবেছ কুলে এসে তোরই ডুববে আর আমি হাঁক পাক করতে করতে তলিয়ে যাব? তা আমি যাব না। দেখুন, আমি বলছিলাম 22 ক্যালিবারের রিভলভারটা আমার হাতে আছে, দেখতে পাচ্ছ? এর একটা গুলি তোমার জীবন নেওয়ার পক্ষে যথেষ্ট মনে করি। আপনি আপনি আমায় গুলি করবেন? এতে তো তোমার উপকারী হবে বলতে হবে। পুলিশের নজরে তুমি পড়েছ। আজীবন জেলের ঘানি টানাচ্ছে আমার হাতে গুলি খেয়ে চিরদিনের মতো শান্তি লাভ করা কি ভালো নয়? কেউ জানতে পারবে না। আমার সাইলেন্সার চিরদিনের মতো তোমাকে সাইলেন্ট করে দেবে। না না, আমাকে দয়া করুন। দয়া? কিসের দয়া? বাসব পর্দা সরিয়ে দরজার চৌকাঠ অতিক্রম করল। অমিতাভ পিছনেই আছেন, তার হাতে উদ্যত রিভলভার। বাসব বলল, আপনি রিভলভারটা হাত থেকে ফেলে দিন ডাক্তার গাঙ্গুলি। চমকে ঘুরে দাঁড়ালেন ডক্টর হিরণময়। ক্লেদাক্ত সাপদের মতো তার দুই চোখ জ্বলে উঠল, কিন্তু তা শুধু এক লহমার জন্য। তারপর আগ্নেয়াস্ত্র পকেটে রেখে দিলেন। বললেন শান্ত গলায়, এসে পড়ে ভালোই করেছেন। আপনাদের আসামিকে এতক্ষণ আমি কোনো রকমে আটকে রেখেছি। তন্ময়জি তখন থরথর করে কাঁপছে। আপনার অভিনয় নৈপুণ্যের প্রশংসা না করে থাকা যায় না ডাক্তার গাঙ্গুলি, কিন্তু ভরাডুবি আপনার সত্যিই হয়েছে। ইন্সপেক্টর, ডক্টর হীরালাল ও ডক্টর ব্যানার্জিকে হত্যা করার অপরাধে আপনি ডক্টর হিরণময়কে গ্রেপ্তার করতে পারেন। কয়েক পা পিছিয়ে গেলেন হিরণময়। গলায় শ্লেষ ঢেলে দিয়ে বললেন, চমৎকার, কিন্তু জানতে পারে কি কোন প্রমাণের ওপর নির্ভর করে আপনি আমাকে দোষী সাব্যস্ত করছেন? প্রমাণ? প্রমাণ একটা নয়, একের পর এক আছে। উপস্থিত একটা কথা বললেই যথেষ্ট হবে। কয়েকদিন আগে শৈবাল আপনার তলপেটে একটা অপারেশন করেছে। তার চিহ্ন এত তাড়াতাড়ি মিলিয়ে যাবার কথা নয়। এই অপারেশন অন্য কেউ করেছে তা আপনি প্রমাণ করতে পারবেন না। কেন ডাক্তার বিপদের ঝুঁকি নিয়ে এত বড় মিথ্যা কথা বলবে? তাছাড়া দ্বিতীয় গ্ল্যান্ডটিও বোধহয় এখনও এই বাড়িতেই আছে। হিরণময় এই কথা শুনে কেমন মিইয়ে পড়লেন। কিছু একটা কথা বলতে গিয়েও বলতে পারলেন না। ইন্সপেক্টর এগিয়ে গিয়ে প্রথমে তার হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে দিলেন। তারপর তন্ময়জির দিকে এগিয়ে গেলেন। সোফায় আর হয়ে বসে পাইপ টেনে চলেছে বাসব। সন্ধ্যা নেমেছে অনেক আগে। শৈবালও রয়েছে। দুজনেই চুপচাপ। শেষে শৈবাল নীরবতা ভঙ্গ করল। কি এত ভাবছো?
ভাবছি মানুষের প্রবৃত্তির কথা। ডক্টর হিরণময়ের কিছুরই অভাব ছিল না। সম্পদ, সম্মান, প্রতিপত্তি সবই তাঁর করায়ত্ত ছিল। তবু দেখো ডাক্তার, আমার মনে হয় আমরা যতই সভ্য হয়ে উঠি না কেন, তবু আমরা সময় সময় আদিম যুগে ফিরে যাই। তুমি কি বলো? হয়তো তাই। ও কথা থাক, এখন বলো তুমি কিভাবে মিস্ট্রিটা সলভ করলে? বাসব আরম্ভ করলো। প্রথমেই আমার অদ্ভুত লেগেছিল হত্যার পদ্ধতি দেখে। অবশ্য আমি আন্দাজ করে নিয়েছিলাম হত্যা দুটো যত বিভৎসই হোক না কেন, তবু এই বিভৎসতার নিশ্চয়ই একটা সঙ্গত কারণ রয়েছে। ডক্টর হিরালালের ওখানে গেলাম। একটু খোঁজাখুঁজি করতেই ওয়ার্ড্রোবের তলা থেকে একটা গোল চাকতি পাওয়া গেল। চাকতিটা কিসের আমি বুঝতে পারিনি প্রথমে। পুলিশের কাছে আমি আগেই সকলের স্টেটমেন্ট জোগাড় করেছিলাম। সকলের স্টেটমেন্টই কিছু না কিছু গলদ আমার চোখে পড়ল। আমি ভাবতে লাগলাম, হাওড়া স্টেশন থেকে ফেরার পথে হঠাৎ প্রদ্যোৎ হালদারকেই বা কেন অজ্ঞান করে চন্দননগরে নিয়ে যাওয়া হলো। মিত্রভিলায় মালির কাছ থেকে খবর পাওয়া গেল সে নাকি ভোরেই প্রদ্যোৎ হালদারকে ওখানে দেখেছিল। তবে আমার সন্দেহ দানা বাঁধল। ডক্টর হিরালালের চেকবুক থেকে একটা জিনিস আমি উদ্ধার করলাম। কয়েক মাসের মধ্যে 40,000 টাকার মতো তিনি ব্যাংক থেকে ড্র করেছেন, কিন্তু পূর্বেকার সমস্ত আয় ব্যয় ও জমা ইত্যাদি ডায়েরিতে থাকলেও এই টাকাগুলোর কোনো উল্লেখ নেই। আমি আরও জানতে পারলাম ডক্টর হিরালাল অন্যমনস্ক ধরনের লোক ছিলেন। তাঁর সমস্ত কাজকর্ম সামলাতেন প্রদ্যোৎ হালদারই। তবে কি? ডায়েরি চোর একদিন ডাক্তার হিরালালের বাড়িতে ডায়েরি চুরি করতে গিয়ে ব্যর্থ হলেও আমার বাড়ি থেকে সেখানে নিয়ে গেল। ডায়েরিটা চুরি করার উদ্দেশ্য ছিল যাতে কেউ বুঝতে না পারে এই 40,000 টাকার গরমিলের কথা। যদিও মলয় গাঙ্গুলি বলেছিলেন প্রদ্যোৎ হালদারের সঙ্গে তাঁর আলাপ নেই, মুখ চেনাচিনি আছে মাত্র, তবু আমি বুঝতে পারলাম ওদের দুজনের বেশ হৃদ্যতাই আছে। তাহলে মলয় গাঙ্গুলি মিথ্যা কথা বলল কেন? আমি মলয়বাবুর সম্বন্ধে খোঁজ শুরু করলাম। স্টুয়ার্ট অ্যান্ড মর্গানে চাকরি করেন তিনি। ওই কোম্পানিটির প্রধান কাজ হলো দলিল, উইল বা অন্যান্য যে কোনো দস্তাবেজের আসল নকল প্রমাণ করা। ওখানকার হ্যান্ডরাইটিং এক্সপার্টদের মধ্যে মলয় গাঙ্গুলি একজন। এবার ব্যাপারটা সরল হলো। ডাক্তার হিরালালের সরলতার সুযোগ নিয়ে মিস্টার গাঙ্গুলি প্রদ্যোৎ হালদারের সাহায্যে তাঁর চেক জাল করেছিলেন। বাসব থামল। পাইপ নিভে গেছে। আবার ধরালো। শৈবাল বলল, তিনি যদি এসব কাণ্ড করে থাকেন তাহলে তোমায় ডাক্তার হিরালালের ঘরে চোর ঢোকার কথা বলতে গেলেন কেন? নিজেকে সাধু প্রতিপন্ন করার জন্য। পুলিশকে তিনি সাহায্য করতে চান এ কথা প্রমাণ করার জন্য। যাক, আমার ধারণা ঘটনাটা এইভাবে ঘটেছিল। ভাগলপুর থেকে ফিরে প্রদ্যোৎ হালদার সোজা মিত্রভিলায় আসেন। এসেই ডাক্তার হিরালালের মৃতদেহ তাঁর চোখে পড়ে। তিনি ভয় পান। মলয় গাঙ্গুলির সঙ্গে পরামর্শ করে তাকে চন্দননগরের গঙ্গার ধারে গিয়ে পড়ে থাকতে হয়। পাছে পুলিশ তাকে সন্দেহ করে, তাই এই সাবধানতা। তুমি প্রশ্ন করতে পারো প্রদ্যোৎ হালদার যে হত্যাকারী নয়, এ কথা আমি ধরে নিলাম কি করে? দুটো কারণে। প্রথম, যে হাঁস সোনার ডিম পাড়ছে, অর্থাৎ যার চেক জাল করে প্রচুর টাকা বাগানো হচ্ছে, তাকে মেরে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। দ্বিতীয়ত, ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায়কে হত্যা করার কোনো সঙ্গত কারণ থাকতে পারে না। ঠিক ওই কারণে মলয় গাঙ্গুলিকে হত্যার ব্যাপারে অব্যাহতি দেওয়া চলতে পারে। আমি চিন্তার সমুদ্রে হাবুডুবু খেতে লাগলাম। তরুণ মুখার্জিকে আমার হিসেব থেকে বাদ দিয়েছিলাম। ছেলেটি নেহাতি সাধারণ, তবে রকচটা। এখন রইলেন শুধু তন্ময়ী বন্দ্যোপাধ্যায়। কারণ ডক্টর হিরণময়ের কথা আমি প্রথমে ধরিনি, ধরার কথাও নয়। যে ক্ষেত্রে তিনিই আমাকে এ তদন্তে অ্যাপয়েন্ট করেছেন। তন্ময়ীবাবুর হাবভাব বিশেষ সন্দেহজনক। ডক্টর ব্যানার্জি তাঁর প্রতি সদয় ছিলেন না। রেসের জন্য যত টাকাই প্রয়োজন হোক না কেন, তবু তার কাকাকে হত্যা করার বোকামি তিনি করবেন না। তাছাড়া ডক্টর হিরালালকে হত্যা করার তাঁর কী উদ্দেশ্য থাকতে পারে? একটানা বলার পর বাসব নীরব হলো।
পাইপ সেন্টার টেবিলের ওপর রেখে আবার আরম্ভ করলো, কোনো বৃহত্তর পরিকল্পনা নিয়েই হত্যাকারী দুটো হত্যা করেছে, সন্দেহ নেই। কিন্তু কে সে? ডক্টর ব্যানার্জি যেখানে মারা যান সেখানে আমি কার্পেটের ওপর গোল গোল কয়েকটা দাগ দেখতে পাই। ডক্টর হিরালালের ঘরে একটা গোল চাকতি পেয়েছিলাম, সে কথা তো তোমাকে আগেই বলেছি। গোল দাগের সঙ্গে ওই গোল চাকতিটার কোনো সম্পর্ক আছে নাকি? আমার মনের মধ্যে যখন এই রকম চিন্তা ওঠানামা করছে, তখন হঠাৎ একটা জিনিস চোখে পড়ায় আমি আশার আলো দেখতে পেলাম। তোমার মনে আছে নিশ্চয়ই, বার্থডে পার্টিতে ডিনারের পর ডক্টর হিরণময় আমাদের সঙ্গে গল্প করছিলেন। ওই সময়ে কথা বলতে বলতে তিনি নিজের হাতের লাঠিটা দোলাচ্ছিলেন। তাই দেখে হঠাৎ আমার মাথায় কথাটা উদয় হলো, ওই গোল দাগগুলো ওর ছড়ির তলাকার চিহ্ন নয় তো? আমি মাটির দিকে তাকালাম। পরিষ্কার চোখে পড়ল কার্পেটের ওপর গোল দাগের ছড়াছড়ি। ছড়িতে একটু বেশি জোরে ভর দিয়ে হাঁটার জন্যই এই রকমটা হয়েছে। আমার বুঝতে বিলম্ব হলো না, ডক্টর হিরালালের ঘরে পাওয়া অ্যালুমিনিয়ামের গোল চাকতিটা এই ছড়ির তলায় লাগানো ছিল। মোরাদাবাদের ছড়িগুলো যেমন হয় আর কি। কিন্তু তিনি আহত হলেন কি করে? আর তার দুটো খুন করার উদ্দেশ্যই বা কি? দুই জায়গাতেই পুলিশ দেখেছে দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাগানের চাকর বাকরদের প্যাসেজ দিয়ে মিত্রভিলায় ঢোকা যেতে পারে, কিন্তু ডক্টর হিরালালের ফ্ল্যাটের মধ্যে হত্যাকারী গেল কি করে? ডক্টর ব্যানার্জির বাইরের গেটের চাবি তন্মজি বাবু তৈরি করিয়েছিলেন। হত্যাকারী না হয় ওই পথ দিয়ে কম্পাউন্ডের মধ্যে এসেছিল, কিন্তু ডক্টর ব্যানার্জির লাইব্রেরি ঘরে ঢুকলো কি করে? তবে কি হত্যাকারী আগেই অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিল? টেলিফোন অফিসে খোঁজ নিয়ে জানা গেল দুটো হত্যারই আগের সন্ধ্যায় ডক্টর হিরালাল এবং ব্যানার্জিকে ফোন করেছিলেন। অর্থাৎ দরজা যাতে খোলা পাওয়া যায় তারই জন্য হয়তো। তিনি বিশেষ প্রয়োজন আছে বলে ওদের দুজনের সঙ্গেই নির্দিষ্ট দিনগুলিতে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিলেন। এবার আমি নিশ্চিন্ত হলাম ডক্টর গাঙ্গুলি সম্বন্ধে। নিজে আহত হওয়ার উদ্দেশ্য হলো আমার চোখে নিজেকে নিরপরাধ প্রমাণ করা। ডক্টর গাঙ্গুলির পরিকল্পনা অনুসারে তাকে আঘাত অবশ্য করেছিলেন তন্মজি বাবু। আসলে তন্মজি বাবু ডক্টর হিরণময়ের হাতের মুঠোর মধ্যে ছিলেন। তিনি রেস খেলতেন, তার প্রচুর টাকার দরকার হতো। একরোখা কাকাটির কাছ থেকে আদায় করার তেমন কোনো সুবিধা ছিল না। ডক্টর গাঙ্গুলি তাকে টাকা দিয়ে হাতের মুঠোয় এনে ফেললেন। বাসব থামতেই শৈবাল প্রশ্ন করল, কিন্তু হত্যার উদ্দেশ্য কি? দুটো উদ্দেশ্য রয়েছে। এক, নিজের দারুণ শারীরিক অসুস্থতার দরুন একটা গ্ল্যান্ড বদল করা। আর দুই, ডক্টর ব্যানার্জির বিপুল অর্থ করায়ত্ত করা। বুঝতে পারলে না? আচ্ছা, বুঝিয়ে বলছি। কোনো জটিল শারীরিক অসুস্থতার দরুন বা অন্য যে কোনো কারণেই হোক, ডক্টর গাঙ্গুলি বুঝতে পারেন তাঁর শরীরের একটা গ্ল্যান্ড বদল করা প্রয়োজন। কিন্তু বদলানোর ব্যাপারে দুটো জিনিস প্রয়োজন। এক, একটা গ্ল্যান্ডের, আর একজন সার্জেনের। মরা মানুষের গ্ল্যান্ড হলে চলবে না। ডক্টর হিরালাল একজন ভালো সার্জন। তিনি তাঁকেই কথাটা প্রথমে বোধহয় বললেন নিশ্চয়ই ডক্টর হিরালাল এতে সম্মত হননি। এবং তাকে এমন কিছু নিশ্চয়ই বলেন যাতে হিরণময়ের ভয় হলো যদি একথা প্রকাশ হয়ে যায় তখন তিনি এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করলেন। হীরালালের মুখও বন্ধ হবে, আবার গ্ল্যান্ডও সংগ্রহ হবে। তিনি হীরালালকে হত্যা করলেন। এছাড়া ডক্টর হীরালালকে হত্যা করার আর কোনো সঙ্গত কারণ থাকতে পারে না। দ্বিতীয় হত্যা হলো লোভের বশবর্তী হয়ে। নিশ্চয়ই তন্মজির সঙ্গে একটা রফা হয়েছিল ডক্টর ব্যানার্জি নিহত হলে তার বিপুল অর্থের ভাগাভাগির ব্যাপারে। তন্মজি তোমাকে সেদিন পিক আপ করে নিয়ে গিয়েছিলেন ডক্টর হিরণময়ের অপারেশনের জন্য। কিন্তু তুমি তন্মজিকে সন্দেহ করলে কি করে? সন্দেহ তাঁর ওপর আমার একটু আধটু হয়েছিল, তবে খুনি হিসাবে তাকে আমি মানতে পারছিলাম না। ডক্টর হিরণময় আহত হওয়ার পরের দিন আমি তন্মজি বাবুর স্টুডিওতে গেলাম। তখন তিনি সেখানে ছিলেন না। আমি স্টুডিওর চারিধার দেখছি, হঠাৎ চোখে পড়ল রামকৃষ্ণদেবের অয়েল পেন্টিংটার পিছনে কি একটা রয়েছে। অতি সামান্য অংশ তার দেখা যাচ্ছে। আমি ভেবেছিলাম কোনো গজাল টজাল হবে,
কিন্তু পরে আমার মনে হলো ওটা কোনো তীক্ষ্ণ অস্ত্রের অগ্রভাগ হতে পারে। তাড়াতাড়িতে রেখে দেওয়ার দরুনই তার একটু অংশ চোখে পড়েছে। তাই সেই রাতে স্টুডিওতে হানা দিতে হলো। তারপর কি হয়েছে তোমার তো তা অজানা নয়। ছুরিটার গায়ে যে ছিটে ছিটে রক্ত লেগেছিল, পরীক্ষা করলে তা ডক্টর হিরণময়ের রক্ত বলেই প্রমাণিত হবে। ওই ছুরিটার বাঁট দিয়েই তাকে আঘাত করা হয়েছিল। ডক্টর গাঙ্গুলিকে বেশ কষ্ট সহ্য করতে হয়েছিল। একটু জোরে আঘাত করলে সিরিয়াস কিছুই হতে পারত। তাহা পারত, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। প্রশ্নও উঠতে পারে, কেনই বা তিনি এই হত্যা তদন্তে আমাকে নিযুক্ত করতে গেলেন? তিনি আমাকে নিযুক্ত করেননি, এ কথা তুমি আমার চেয়ে অনেক ভালো জানো। অন্যান্য ডাক্তারের পরামর্শে এবং মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হওয়ার দরুন আমার কাছে আসতে বাধ্য হয়েছিলেন। শৈবাল বলল, তুমি তার বাগান বাড়ির সন্ধান কিভাবে পেলে তা ভেবে অবাক হচ্ছি। এতে অবাক হবার কিছু নেই। তলিয়ে ভাবলেই ব্যাপারটা বুঝতে পারতে। ডক্টর হিরণময়ী হত্যাকারী এ সম্পর্কে নিশ্চিত হয়ে যাবার পরই যখন তোমার মুখে শুনলাম বাগান ঘেরা বাড়ির মধ্যে তোমাকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন বুঝতে বাকি রইল না তাঁর অন্যত্র একটা আস্তানা আছে। এই আস্তানার সন্ধান পাবার জন্য আর কোনো উপায় না দেখে সুকুমার পল্লের সঙ্গে পরামর্শ করে ডক্টর হিরণময় আর তন্ময়জির ওপর ওয়াচ বসালাম। এরপর বাগান বাড়ির সন্ধান পাওয়া কষ্টকর হয়নি। তোমার নিশ্চয়ই আর কোনো প্রশ্ন নেই? আর একটা প্রশ্ন আছে। কি? এই রক্তাক্ত অধ্যায়ে দুলারি ভাইয়ের ভূমিকাটা কি? কোনো ভূমিকাই নেই। ডক্টর ব্যানার্জি আর ডক্টর হীরালালের সে প্রিয় পাত্রী ছিল, তাই পুলিশ ওকে সন্দেহের চোখে দেখেছে। আর দেখবে নাই বা কেন? দুটো ঘটনারই আগে দুলারি বাই গান শোনাতে গিয়েছিল। অবশ্য এটা কনফিডেন্স, তোমাকে আগেই বলেছি। আসল কথা হলো প্রদ্যোৎ হালদারের সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল। হালদার তার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল ডক্টর হীরালালের। তিনি আবার নারীরত্নটির সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন ডক্টর ব্যানার্জির। তবে চেক জাল করবার অপরাধে প্রদ্যোৎ ও মলয়ের বিরুদ্ধে যদি পুলিশ কেস দাঁড় করায়, দুলারিকে তাহলে বেশ ঝামেলায় পড়তে হবে। বাসব থামতেই ওয়াল ক্লকে সশব্দে 10টা বাজল। চলো ডাক্তার, রাত্রের খাওয়াটা এখানেই সেরে নেবে। এতক্ষণ আপনারা শুনছিলেন গোয়েন্দা বাসব সিরিজের গল্প মৃত্যুর আঁধারে। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের লিখে জানাবেন। আর কোন ধরনের গল্প শুনতে চান তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো পর্বে আপনাদের সেই অনুরোধ রাখার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্পবাবুর আসর।